আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুহিবুর রহমান। আজকে জেনেসিসের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি লেকচার, আপার এক্সট্রিমিটি, এটি নিয়ে আমরা কথা বলবো। সবার আগে জেনে নেই যে অ্যানাটমি পড়ার সময় আপনি কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি রেসিডেন্সির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে অ্যাভারেজ এক্সট্রিমিটি থেকে 4 থেকে 6টি প্রশ্ন কিন্তু আপনি এই দুটো এক্সট্রিমিটি থেকে পেতে পারেন। এবং এই আজকের যে ক্লাস আপার এক্সট্রিমিটি, এখান থেকেই হচ্ছে বেশিরভাগ প্রশ্নগুলো আসলে আসার সম্ভাবনা থাকে এবং সেই প্রশ্নগুলো বলবো। তবে একটি কথা বলে রাখি যে আপনি যখন অ্যানাটমি পড়তে যাবেন অবশ্যই আপনার সাথে যেন লামলি বইটি থাকে। লামলির কিছু ইম্পর্ট্যান্ট বই আছে, যেগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো রিপিটেডলি পরীক্ষায় দেওয়া হয়। শুধুমাত্র প্রশ্ন উত্তর কিংবা কি বলে, আচ্ছা আবার রিপিট করো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুহিবুর রহমান রাফি। আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দূরে থাকেন, কাছে থাকেন, যেখানেই থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের এই ক্লাস শুরু করছি। আজকের আমাদের টপিকটি হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি এবং এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য, এফসিপিএস এবং রেসিডেন্সি উভয়ের জন্য আসলে এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কিছু কিছু টপিক আছে যেগুলো বারবার কিন্তু পরীক্ষাতে রিপিট হতে থাকে। তবে একটি বিষয় এক্ষেত্রে স্মরণ করা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমরা যখন এই ক্লাসটি করতে যাব সেই ক্লাসে চ্যাপ্টারটি পড়ার সময় আমরা অবশ্যই লামলিকে সাথে রাখবো এবং লামলির যে কিছু কিছু প্রশ্ন আছে এগুলো কিন্তু বারবার রিপিটেডলি কিন্তু পরীক্ষায় আসতে থাকে। এবং এই কিছু কিছু শুধুমাত্র আপনি প্রশ্ন নয়, এই প্রশ্নের সাথে কিন্তু যে পাশাপাশি যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলো কিন্তু আপনি অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনি চ্যাপ্টারটি পড়ার পূর্বে পেছনের যে প্রশ্নগুলো আছে সংশ্লিষ্ট চ্যাপ্টারের প্রশ্নের যে হেডলাইনগুলো, এই হেডলাইনগুলো কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন। এবং শুরুর দিকে যখন আপনি দেখবেন তখন কিছু রিসিপ্টার তৈরি হবে যে না, এই চ্যাপ্টারে এই ধরনের প্রশ্নগুলো আসলে পরীক্ষায় আসে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় যেটা হচ্ছে যে আপনি খুব ডিটেইল যখন আমরা অ্যানাটমি পড়তে যাই বা বিশেষ করে এক্সট্রিমিটি পড়তে যাই, এক্সট্রিমিটির ক্ষেত্রে যখন কোনো অ্যামেচার হিসাবে আমরা পড়া শুরু করি তখন যে ঝামেলাটা হয়, সবাই কিন্তু সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মতো করে আগে সেই মাসেল অ্যাটাচমেন্ট, তার ফাংশন, তার নার্ভ সাপ্লাই, তার বিভিন্ন ধরনের এগুলোর মানে কোর্স, এই জিনিসগুলো কিন্তু আসলে ওভাবে পরীক্ষা আসে না। কারণ এক্সট্রিমিটির প্রশ্নগুলোর ক্ষেত্রে সবসময় আপনাকে পরীক্ষকের মোটিভ থাকে ফাংশনাল অ্যানাটমি, মানে কোন জায়গায় বা কোন স্ট্রাকচারটা ক্ষতিগ্রস্ত হলে পেশেন্টের কী ধরনের প্রবলেম বা কী ধরনের ফিচার নিয়ে আসবে, ঠিক আছে। সুতরাং ক্লিনিক্যাল অ্যানাটমিগুলোকে বেস করে যখন আমরা পড়তে যাব তখন আমাদের পড়ার স্টাইলটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। যখনই এটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা পরীক্ষার মতো করে নিজেদেরকে কিন্তু গোছানোর জন্য চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলেন আমরা আজকের ইম্পর্ট্যান্ট জায়গাগুলো একটু দেখে আসি। এখন আপনি এখানে কি পড়বেন? সবার আগে আমার কাছে মনে হয় যে অবশ্যই একটি খাতা এবং কলম আপনার কাছে আছে, আর লেকচার শিট কাছাকাছি থাকলে সেটিও পাশে নিয়ে বসতে পারেন। আপনি সিরিয়ালি জিনিসগুলো লিখবেন, আমি আপনাকে বলে যাচ্ছি। এই আপার এক্সট্রিমিটিতে যদি একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো সাবজেক্টের জন্য, বিশেষ করে আপনি সার্জারি ফ্যাকাল্টি, মেডিসিন ফ্যাকাল্টি অথবা বেসিক ফ্যাকাল্টি, পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি, রেসিডেন্সির ক্ষেত্রে কিন্তু আপনার ফুল প্রশ্নটা একই রকম। হ্যাঁ, সুতরাং অ্যানাটমির কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোনো টপিক মানে এখানে আপনার কোনো তারতম্য হবে না। আর এফসিপিএস এর ক্ষেত্রে যেটা আমি বলবো যে এখানে আজকে যা যা পড়াচ্ছি, বিশেষ করে সার্জারি, ফিজিক্যাল মেডিসিন, তারপরে হচ্ছে রেডিওলজি, তারপরে হচ্ছে এই সাবজেক্টগুলো যাদের অ্যানাটমির প্রশ্ন বেশি আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি এইখানে আজকে যা পড়াবো সব কিছু কিন্তু আপনার জন্য জরুরি। এখন আমি প্রথম যে 10টা প্রশ্ন আপনাকে বলতে চাই, যে 10টা প্রশ্ন সবার জন্য গুরুত্বপূর্ণ এবং এটি আপনি লিখে নেবেন। হ্যাঁ,
1 নাম্বার চলে আসেন। প্রথম নাম হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাস। ব্র্যাকিয়াল প্লেক্সাস যে কোনো পরীক্ষায় যে কোনো সাবজেক্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইভেন গাইনির এফসিপিএসে কিন্তু এই পরীক্ষায় প্রশ্নটা দেওয়া হয়েছে। সুতরাং ব্র্যাকিয়াল প্লেক্সাস পেডিয়াট্রিক্সের জন্য অসাধারণ প্রশ্ন একটা, এবং প্রতি পরীক্ষায় এটা থাকার সম্ভাবনা থাকে। আপনি এখান থেকে কয়েকটা জিনিস একটু নোট করে রাখেন। নাম্বার 1, ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আপনি কি পড়বেন? ব্র্যাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালুস পড়বেন। নাম্বার 2, brachial plexus a nerve arises from the root, from the trunk, from the cords. এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন কর্ড থেকে যে নার্ভগুলো আসে সেই নামগুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, ওই নার্ভ অ্যারাইজেস ফ্রম দ্য বলেছি। চতুর্থত, লেশনটা হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। লেশন আপনি টান দিয়ে লেখেন আপার ট্রাঙ্ক, ব্র্যাকেটে লিখতে পারেন আর্প প্যারালাইসিস, আর্পস প্যারালাইসিস আর আর্পস পলসি। অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক লেশন, এটা আমরা পড়বো হচ্ছে ক্লাম্পকিস প্যারালাইসিস, ক্লাম্পকিস প্যারালাইসিস। তাহলে এটা এই দুটো জিনিস ডিটেইল আমাদেরকে পড়তে হবে। ইট ইজ ইনফিনিটি স্টার টপিক, ইনফিনিটি স্টার। দ্বিতীয়, 3টি নার্ভ না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, কারণ হচ্ছে পরীক্ষায় মিনিমাম 1টি, 2টি, অনেক সময় 3টিও থাকতে পারে। 1টি বা 2টি অবশ্যই এখান থেকে পড়া দরকার। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নার্ভ সেটা অবশ্যই রেডিয়াল নার্ভ। নাম্বার 1, তাহলে রেডিয়াল নার্ভ থেকে কি পড়বেন? কমন জিনিস, কমন কথা আপনাকে বলছি। রেডিয়াল নার্ভে আপনি পড়বেন রুট ভ্যালুস, ইম্পর্টেন্ট রিলেশন, সাপ্লাইড মাসলস অ্যান্ড লেশন, তাহলে লেশনের পাশে ব্র্যাকেটে লিখে রাখেন রিস্ট ড্রপ, Saturday night palsy, Saturday night palsy, wrist drop, Saturday night palsy। আচ্ছা, এরপরে আসেন দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভের একই কথাই, আলনার নার্ভে পড়বেন হচ্ছে রুট ভ্যালুস, ইম্পর্টেন্ট রিলেশনস, সাপ্লাইড মাসলস, লেশন। তাহলে লেশনের পরে ব্র্যাকেটে লিখে রাখেন নাম্বার 1, ক্ল হ্যান্ড, কমা দিয়ে লিখে রাখেন কার্ড টেস্ট পজিটিভ, প্লাস চিহ্ন দেন, কার্ড টেস্ট পজিটিভ, বুক টেস্ট, কমা দিয়ে লেখেন ফ্রমেন্ট সাইন, FRO, ফ্রমেন্ট সাইন। লিখেছেন ইন্ট্রিনজিক মাসল উইকনেস or short muscle weakness। তাহলে আমরা আলনার নার্ভ রিলেটেড কিছু কথা বললাম, আরও ডিটেইল বলবো। এরপর আসেন 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট নার্ভ হচ্ছে মিডিয়ান নার্ভ। তা মিডিয়ান নার্ভের ক্ষেত্রে আমরা কি পড়বো? মিডিয়ান নার্ভের ক্ষেত্রে পড়বো হচ্ছে আমরা একই কথাই, রুট ভ্যালুস, ইম্পর্টেন্ট রিলেশন, সাপ্লাইড মাসলস অ্যান্ড লেশন। লেশনের ক্ষেত্রে আপনি যেটা বলবেন, ব্র্যাকেটে আগের মতো লিখে রাখেন আনাবল টু পিন পিক, আনাবল টু পিন পিক মানে পিন তুলতে পারবেন না। হ্যান্ড অফ বেনেডিকশন, হ্যান্ড অফ বেনেডিকশন, BENEDICTION, হ্যান্ড অফ বেনেডিকশন। কমা দিয়ে লেখেন CTS, কার্পাল টানেল সিনড্রোম। পেন টেস্ট পজিটিভ, প্লাস দিয়ে লিখবেন পেন টেস্ট পজিটিভ। এপ থাম্ব, APE, এপ থাম্ব ডিফর্মিটি। তার মানে হচ্ছে এই ব্র্যাকেটে লেখার অর্থ হচ্ছে এই জিনিসগুলো এই নার্ভের সাথে রিলেটেড।
এই জিনিসগুলো হচ্ছে এই নার্ভের সাথে রিলেটেড। ওকে, সো আমরা 3টি নার্ভ সম্পর্কে জেনে ফেললাম। এরপরে আরও কিছু জিনিস ইম্পর্ট্যান্ট আছে পরীক্ষার সাথে। ইনফিনিটি স্টার দিয়ে আপনি এখন লিখতে থাকবেন রোটেটর কাফ। আচ্ছা, আমরা নার্ভ নিয়ে কথা বললাম। নার্ভ নিয়ে কথা বলার পরে আসেন আমরা ভাগ ভাগ করে ফেলি। 1 নম্বর হচ্ছে নার্ভ, এরপর আসেন মাসলস। মাসলসের মধ্যে কি পড়বেন? দুটি মাসলস পরীক্ষার জন্য হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। একটা হচ্ছে ডেলটয়েড, নাম্বার 2 হচ্ছে সুপাইনেটর। বিশেষ করে লামরিতে একটা দুটো প্রশ্ন যেটা আছে একটু ভালো করে দেখবেন, সুপাইনেটর। 3 নাম্বার রোটেটর কাফ। সো রোটেটর কাফ মাসল এটা নিজেই একটা ইনফিনিটি স্টার টপিক, যেটা রিপিটেডলি পরীক্ষায় দেওয়া হয়। ঠিক আছে, রোটেটর কাফ মাসলস, বিশেষ করে নামগুলো পরীক্ষায় বারবার আসে। ওকে, তাহলে মাসলস, মাসলসের মধ্যে আরও আছে, যেটা হচ্ছে লেখেন হ্যান্ড মাসলস। হ্যান্ড মাসলস শর্ট করে লিখে ফেলবেন THTPIDIL। তার মানে হচ্ছে টি মানে হচ্ছে থিনার, হাইপোথিনার, লাম্ব্রিকালস, ইন্টারশিয়াস। ইন্টারশিয়াসের গুলোর ভিতরে 2 ধরনের আছে, একটা হচ্ছে পামার ইন্টারশিয়াস যারা পামের দিকে থাকে, আর একটা হচ্ছে ডর্সাল ইন্টারশিয়াস যারা ডরসামের দিকে থাকে। ওকে, সো পামার ইন্টারশিয়াস অ্যান্ড ডর্সাল ইন্টারশিয়াস, এই মাসলগুলো ডিটেল পড়তে হবে, কারণ পরীক্ষায় খুব খুব পছন্দের প্রশ্ন এগুলো স্যারদের, এগুলো দিতে তারা পছন্দ করে। উইথ নার্ভ সাপ্লাই এগুলো আপনাকে জানতে হবে। তাহলে মাসলসগুলো আপনাদের পড়া হয়ে গেল। এরপরে আসেন জয়েন্টস। সো জয়েন্টসের ক্ষেত্রে পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্টের সাথে কয়েকটা জিনিস আপনাকে মিলিয়ে পড়তে হবে। নাম্বার 1, একটা আমার হচ্ছে যে শোল্ডার জয়েন্টের ফ্রোজেন শোল্ডার। এটি পরীক্ষার জন্য খুব পছন্দের একটা প্রশ্ন, এটা একটা ট্রিপল স্টার কোয়েশ্চেন। তারপরে লিখবেন হচ্ছে ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম, IMPINGE, ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম। তারপরে হচ্ছে পেইনফুল আর্ক, এই কথাগুলো জানা থাকতে হবে। হ্যাঁ, ডিসলোকেশন, শোল্ডার ডিসলোকেশন, ছোট ছোট কিছু তথ্য, এগুলো যথাসময়ে আমরা বলে দেবো আপনাকে। হ্যাঁ, এরপরে একটা প্রশ্ন, ইনফিনিটি স্টার প্রশ্ন হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। ফ্লেক্সর রেটিনাকুলাম পাশে নোট করে নিতে পারেন, উপর দিয়ে এবং নিচ দিয়ে কি কি যায়। ফ্লেক্সর রেটিনা, the structure passes above the retinaculum, structure passes below the retinaculum. ওকে, এই যে বিলো দ্য রেটিনাকুলাম আপনি টান দিয়ে একটা জিনিসকে সংযোগ করে দিতে পারেন, সেটা হচ্ছে CTS অর কার্পাল টানেল সিনড্রোম। এটা নিজেই একটা ইনফিনিটি স্টার প্রশ্ন, যেটা বারবার বারবার পরীক্ষায় আসে। এবং এই CTS নিয়ে আপনি কয়েকটা জিনিস পড়বেন, একটা হচ্ছে কজেস, কারণগুলো পড়তে হবে, একটা মেডিকেল কজ, আর একটা হচ্ছে মেকানিক্যাল কজ। দ্বিতীয় যেটা হচ্ছে CTS এর সিমটম, CTS এ কী পরীক্ষা করবেন, এবং এই যে কার্পাল টানেল, এই কার্পাল টানেলের কন্টেন্টস অফ দি কার্পাল টানেল, ইনফিনিটি স্টার একটা টপিক, এটা বারবার পরীক্ষা হলে দেওয়া হয়। তো এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস। আরও ছোট ছোট কয়েকটা জিনিস আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। এর মধ্যে হচ্ছে এক্সিলার বাউন্ডারি এবং কন্টেন্টস, এটা ছবি দেখে দেখে পড়তে হবে, বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টস অফ দ্য এক্সিলা। এটা একটা ট্রিপল স্টার প্রশ্ন। তারপরে ইনফিনিটি স্টার দিয়ে আপনি লিখবেন মাসলস হ্যাভিং ডুয়াল নার্ভ সাপ্লাই। মাসলস হ্যাভিং ডুয়াল নার্ভ সাপ্লাই, যদি আপনার হাতে সূচিপত্র থেকে থাকে সেক্ষেত্রে এইটা হচ্ছে 1 নম্বর পেজের 37 নম্বর পয়েন্টে এটা বলা আছে। ঠিক আছে, 37 নাম্বার 37। আর মাসলস হ্যাভিং ডুয়াল নার্ভ সাপ্লাই এটা আমরা পড়ব। এর সাথে হচ্ছে ডার্মাটমটা একটা দেখতে হবে, একটা 1 স্টার দিয়ে রাখেন। ডার্মাটমস, কার্পাল বোনস, এটা আমরা লিখব এনট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি। এনট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি মানে হচ্ছে আপার লিম্বে কোন নার্ভ কোথায় গিয়ে সে বিপদে পড়ে। ওকে, কোথায় কোথায় সে এনট্র্যাপড হয়, এই জিনিসটা পরীক্ষা অনেক সময় দেওয়া হয়।
বোনসের কথায় আসেন, বোনসের ক্ষেত্রে আমাদের কয়েকটি দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল, এই ক্ল্যাভিকলে পিকুলিয়ারিটিস, এটা চমৎকার একটি জায়গা পরীক্ষায় দেওয়ার মতো। স্ক্যাফয়েড বোনস, স্ক্যাফয়েড বোনস, এটা নিয়ে জানতে হবে, কারণ হচ্ছে এখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়। এটা যখন স্যারদের খুব পছন্দের একটা প্রশ্ন, এবং লামলিতে এটা নিয়ে একটা দুটো প্রশ্ন আছে, সেটি অবশ্যই আপনি দেখে নেবেন এর সাথে। তাহলে এই ছিল সব মিলিয়ে সামারি, আর মাঝে মাঝে যদি কিছু বলে দিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ আপনাকে বলবো। তাহলে চলেন আর অপেক্ষা না করে আমরা স্লাইডে চলে যাই, ছবিগুলো দেখতে থাকেন। অ্যানাটমির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি ছবি দেখে দেখে পড়বেন। উইদাউট ছবি, ফটো যদি পড়ার সময় না থাকে, আপনি যদি কোরিলেট করতে না পারেন, বিলিভ মি, আপনি অবশ্যই পরীক্ষায় কোনো ধরনের অ্যান্সার করতে পারবেন না, অথবা বারবার ভুল হবে। এবং অ্যানাটমিটা হচ্ছে পরীক্ষায় মার্কস বাড়ানোর সবচাইতে ভালো জায়গা, যেখানে আপনি ইজিলি, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ছবি দেখে পড়েন, ছবিগুলো যদি আপনার মনে ভাসে, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন, সহজে উত্তর করতে পারবেন। তাহলে আমরা স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এখন আমরা চলে আসবো হচ্ছে একটা বোনি স্ট্রাকচারগুলো দেখে নিই। একদম সেই ছোটোবেলার পড়া বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ার পরে অনেকেরই হয়তো বা আসলে এই ছবিগুলো ভাবে দেখা হয়নি। আমরা আগে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করার জন্য চেষ্টা করব। হ্যাঁ, এই ভিজুয়ালাইজেশনের মধ্যে যেটা হচ্ছে এক নম্বর এই ক্ল্যাভিকল, তাই না? আমরা যে শোল্ডার গার্ডেল বলি, অ্যাকচুয়ালি শোল্ডার গার্ডেল ইট ইজ ফর্মড in combination with the clavicle and the scapula. Okay, scapula, বিশেষ করে the acromion process of the scapula, the pelvic girdle অথবা shoulder girdle, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আসলে হিউম্যারাসের কোনো ভূমিকা শোল্ডার গার্ডেল ফরমেশনে থাকে না। এক্ষেত্রে এই ক্ল্যাভিকল এবং তাহলে ক্ল্যাভিকলের ক্ষেত্রে পিকুলারিটিসগুলো আমি বলছি আপনাকে। ক্ল্যাভিকলের পিকুলারিটিসের ক্ষেত্রে কথা হচ্ছে যে নাম্বার ওয়ান, ক্ল্যাভিকল যদি তাকিয়ে দেখেন, ক্ল্যাভিকল হচ্ছে একমাত্র লং বোন যেটা কিন্তু হচ্ছে ট্রান্সভার্সলি থাকে। নাম্বার টু, একমাত্র লং বোন যেটা কার্ভ লং বোন, ঠিক আছে? এটার হচ্ছে মিডিয়ালি 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3, এটা হচ্ছে কার্ভ। তাহলে এটা হচ্ছে কনভেক্স, এই পাশে কিন্তু কনকেভ, কনভেক্স অ্যান্ড কনকেভ, এবং দিস ইজ দ্য উইকেস্ট পয়েন্ট অফ দি ক্ল্যাভিকল, যেখানে বারবার কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এবং বেসিক্যালি হচ্ছে ওয়েট বিয়ারিংয়ে কিন্তু ক্ল্যাভিকলের কোনো ভূমিকা থাকে না। এই কারণে ক্ল্যাভিকল ভাঙলে ইট ইজ ম্যানেজড উইথ কনজারভেটিভলি, হ্যাঁ, বা বইগুলোতে, আমাদের বইগুলোতে বলা আছে স্ট্রিক্ট, মানে কনফিডেন্টলি ম্যানেজ উইথ কনজারভেটিভ সিস্টেম উইথ অ্যান এলবো ব্যাক। হ্যাঁ, শুরুর দিকে আসছে আমরা সাধারণত এলবো ব্যাক দিয়ে মেনে। ক্ল্যাভিকল হচ্ছে একমাত্র লং বোন যার কোনো ইন্ট্রামেডুলারি ক্যাভিটি নাই। চতুর্থত হচ্ছে ক্ল্যাভিকল একমাত্র লং বোন যার দুইটা সেন্টার অফ অসিফিকেশন। ক্ল্যাভিকল একমাত্র লং বোন যার ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়। সো দিজ আর দ্য পিকুলারিটিস অফ দ্য ক্ল্যাভিকল। এই কথাগুলো মনে রাখলে সেক্ষেত্রে আমরা এখানে স্ক্লেনি মাসলের অ্যাটাচমেন্ট থাকে, স্ক্লেনাস মাসলের, সেক্ষেত্রে আপনারা অবশ্যই, যা বিশেষ করে সার্জারির যারা আছেন, এটার অ্যাটাচমেন্টগুলো পরীক্ষাতে জানতে হবে, এটা অবশ্যই জানতে হবে। এবারে আসেন আমরা হচ্ছে টোটাল বনি, তাহলে এটা হচ্ছে স্ক্যাপুলা, ঠিক আছে? স্ক্যাপুলার পরে দ্য হিউমেরাস, দ্য লংগেস্ট বোন অফ দি আপার এক্সট্রিমিটি। এরপরে আসেন কি আছে, এরপরে আছে হচ্ছে রেডিয়াস এবং আলনা, ঠিক আছে? আমরা ছোটবেলায় পড়তাম কি, রেডিওতে আসে বাইরের খবর, আলনা থাকে ঘরে। তার মানে হচ্ছে রেডিয়াস হচ্ছে ল্যাটারাল বোন অথবা এক্সটার্নাল বোন, এবং ইন্টারনাল যে বোনসটা সেটা হচ্ছে আলনা। এরপরে হাতের যে মাসলগুলো, এই বোনসগুলো আছে, এর মধ্যে আছে কি কার্পাল বোন, তাই না? 8টা কার্পাল বোন থাকে, 4টা প্রক্সিমালি আর 4টা থাকে হচ্ছে ডিস্টালি। আমরা ছোটবেলার থেকেই জানতাম, ফার্স্ট ইয়ার পর ওই সময় থেকে কি পড়তাম, যে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। ওকে, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। তাহলে এর মধ্যে আমরা ওই বোনসগুলো নিয়ে আবার কথা বলবো। এরপরে আছে মেটাকার্পাল বোন, 5টা মেটাকার্পাল বোন, এবং হচ্ছে ফ্যালাঞ্জাস, সব আঙ্গুলে 3টা করে ফ্যালাঞ্জাস, শুধুমাত্র থাম্বে 2টো ফ্যালাঞ্জাস, একটা হচ্ছে প্রক্সিমাল, একটা ডিস্টাল। অন্য হাতে কি আছে, প্রক্সিমাল, ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিস্টাল। তাহলে এই হচ্ছে টোটালি বোনি স্ট্রাকচার অফ দি আপার লিম্ব। তাহলে চলেন আবার আমরা ফিরে যাই হচ্ছে কোথায়, স্ক্যাপুলাতে। তাহলে ক্ল্যাভিকল নিয়ে একটু কথা বললাম, স্ক্যাপুলাতে আসেন। স্ক্যাপুলার এই ক্ষেত্রে ছবির বাঁ দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, এবং এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ। তাহলে অ্যান্টেরিয়র ভিউর মধ্যে আপনি যদি দেখেন,
এইটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, হ্যাঁ, কোরাকয়েড প্রসেস, যার টিপ থেকে হচ্ছে লং হেড অফ দি বাইসেপস জন্মগ্রহণ করে, লং হেড অফ দি বাইসেপস। ওকে, এরপরে আসেন এই পাশেরটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। এই অ্যাক্রোমিয়ান প্রসেস কোথা থেকে আসলো একটু পরে দেখি। তার আগে অ্যান্টিরিয়র ভিউতে এই যে সামনের দিকে এই যে সারফেসটা, এটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য স্ক্যাপুলা, অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য স্ক্যাপুলা, এটাকে আরেকটা নাম হচ্ছে সাব স্ক্যাপুলার সারফেস। ওকে, সাব স্ক্যাপুলার সারফেস। এর মধ্যে পেছনে গিয়ে দেখেন, এই পেছনে আমরা যদি বলি দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য স্ক্যাপুলা, এর মধ্যে এই লম্বা যে এটা দেখা যাচ্ছে দিস ইজ দ্য স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। স্পাইন অফ দ্য স্ক্যাপুলার সামনের দিকে যখন চলে গেল তার নাম হলো অ্যাক্রোমিয়ান প্রসেস। এই অ্যাক্রোমিয়ান প্রসেসের ক্ষেত্রে অ্যাক্রোমিয়ান প্রসেস যখন সে কি হচ্ছে এই ক্ল্যাভিকলের সাথে যেই জয়েন্ট তৈরি করছে তার নাম হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট অথবা এসি জয়েন্ট। ওকে, এসি জয়েন্ট। এর মধ্যে তাহলে আমরা হচ্ছে পেছনের দিকে আবার আসি। এই পেছনের দিকে হচ্ছে যদি বলেন যে আপার, এটা হচ্ছে আপার এন্ড, তাই না, এটার নাম হচ্ছে কি সুপিরিয়র, হ্যাঁ, অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা, আর নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা। ঠিক আছে না, ইনফিরিয়র, দিস ইজ দ্য মিডিয়াল মার্জিন, দিস ইজ দ্য ল্যাটারাল মার্জিন। ঠিক আছে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল মার্জিন। আমি শুধু পরীক্ষার রিলেটেড জিনিসগুলোই আসলে আপনাকে নোটিস করতে চাই, খুব বেশি তথ্যের ভারে ভারাক্রান্ত করতে চাচ্ছি না। এর মধ্যে এই যে স্পাইনের উপরে যে অংশটা সেটার নাম হচ্ছে সুপ্রাস্পাইনাস এরিয়া, নিচের অংশে যেটা আছে সেটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস এরিয়া। এক্ষেত্রে আজকে আমাদের যেটা টার্গেট থাকবে এই ক্লাসের ভেতরে, আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা 50% পড়া কিন্তু নিজেরা এখানে বসে শিখে যেতে চাই। ওকে, ক্লাসের মধ্যে দিয়ে শিখে আমি কিছু আইডিয়া জেনারেট করার চেষ্টা করছি, আপনি ছোটবেলার স্মৃতিগুলোকে আবার আপনি রিক্যাপ করার চেষ্টা করেন। ধরে নেন এই যে সুপ্রাস্পাইনাস যে এরিয়া, এখানে একটা মাসল লাগে, সে মাসলের নাম কি? ডেফিনেটলি সুপ্রাস্পাইনাটাস। বলেন তো নিচে আরেকটা মাসল লাগে, তার নাম কি? ইনফ্রাস্পাইনাটাস। তাহলে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস। এই যে ইনফেরিয়র অ্যাঙ্গেল, এই ইনফেরিয়র অ্যাঙ্গেলে যে মাসলটা অ্যাটাচড হয় তার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। এই ল্যাটিসিমাস ডরসিকে বলা হয় একমাত্র মাসল যে কিনা সুপিরিয়র এবং ইনফিরিয়র এক্সট্রিমিটিকে অ্যাটাচ করে। ইট অ্যাটাচেস দ্য বোথ এক্সট্রিমিটি। ঠিক আছে, স্পাইন ধরে 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 এসে এইখানে এসে লাগে। সো আপনি কিন্তু তিনটা মাসলের নাম জেনে গেলেন। নাম্বার 1 সুপ্রাস্পাইনাটাস, নাম্বার 2 ইনফ্রাস্পাইনাটাস, নাম্বার 3 ল্যাটিসিমাস ডরসি। ওকে, এই পাশে আসেন, এই যে ডান দিকে, ডান মানে হচ্ছে ল্যাটারালি, ল্যাটারালি এর মধ্যে এই ইনফ্রাস্পাইনাটাস কতটুকু জানেন? এই পুরোটা অংশ জুড়ে কিন্তু ইনফ্রাস্পাইনাটাস, পুরোটা পিঠ জুড়ে, মানে এই জায়গাটা স্ক্যাপুলার এই অংশটা জুড়ে কিন্তু ইনফ্রাস্পাইনাটাস থাকে। তাহলে নিচে ল্যাটিসিমাস ডরসি, তার উপরে কে? তার ঘাড়ে মেজর সাহেবের ঘাড়ে সবসময় কিন্তু মাইনর সাহেব চড়ে থাকেন। ঠিক আছে, আপনার ডিউডেনাল প্যাপিলা, মেজর ডিউডেনাল প্যাপিলা কিন্তু হচ্ছে নিচের দিকে, মাইনর ডিউডেনাল প্যাপিলা কিন্তু হচ্ছে উপরের দিকে। ঠিক এখানে হচ্ছে টেরিস মেজর, তার উপরে হচ্ছে টেরিস মাইনর, টেরিস মেজর, টেরিস মাইনর। তাহলে আমরা পেছনের নামগুলো আবার রিক্যাপ করার চেষ্টা করি। নাম্বার 1 সুপ্রাস্পাইনাটাস, তার নিচে হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস, নিচে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, এর উপরে হচ্ছে ল্যাটারাল, এর উপর হচ্ছে টেরিস মেজর। আমি খুব গ্রসলি আপনার মনে রাখার চেষ্টা করেন, আমি খুব পুঙ্খানুপুঙ্খ আপনাকে চাচ্ছি না। এর উপরে হচ্ছে টেরিস মাইনর। ওকে, এখন এই যে উপরে সুপ্রাস্পাইনাটাস, সে কিন্তু এই অ্যাক্রোমিয়ানের উপর দিয়ে গিয়ে সে কিন্তু হিউমেরাসে লাগবে। আর নিচের যে ইনফ্রাস্পাইনাটাস, তার নিচে যে টেরিস মাইনর, এরা সবাই গিয়ে কিন্তু কোথায় লাগবে? সে হিউমেরাসে গিয়ে অ্যাটাচমেন্ট দেবে। তাহলে আমি এই জিনিসগুলো আপনাকে রিক্যাপ করার চেষ্টা করব। কোথায় গিয়ে লাগবে, কোথায় গিয়ে লাগবে? আপনি অ্যান্টিরিয়রলি আবার চলে আসেন। আমরা তাহলে হিউমেরাসটা পড়ে ফেলি। এই হিউমেরাসের হচ্ছে দিস ইজ দ্য হেড অফ দ্য হিউমেরাস, ইটস অ্যান বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ দ্য সানোভিয়াল জয়েন্টস, শোল্ডার জয়েন্ট ফর্ম করছে। তাহলে এই যে সেই বলটা, বলের এখানে তাহলে নেক আছে, আমরা ছোট্টবেলা থেকে জানি এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, তার নিচে হচ্ছে সার্জিক্যাল নেক। তাহলে ওয়াই সার্জিক্যাল, ইট ইজ সার্জিক্যালি ইম্পর্টেন্ট, তার মানে হচ্ছে এখানে ভাঙে বেশি। নাম্বার 2 হচ্ছে এখানে ভাঙলে এখানে রিকভারির পিরিয়ডটা স্লো, কারণ হচ্ছে ব্লাড সাপ্লাই ইজ নট অ্যাডিকুয়েট, এবং হচ্ছে ভাঙলে সাধারণত সার্জিক্যালি এটা কি করতে হয়?
সলভ করতে হয়, ঠিক আছে, এটাকে স্টেবিলাইজ করতে হয়, তবে কনজারভেটিভলি করা যেতে পারে। সো এখানে ভাঙে বেশি। আরেকটা ইম্পর্টেন্ট যে এই সার্জিক্যাল নেকের সাথে একটা নার্ভের রিলেশন থাকে, সেই নার্ভের রিলেশন হচ্ছে কি অ্যাক্সিলারি নার্ভ। তাহলে অ্যাক্সিলারি নার্ভ, সো সার্জিক্যাল নেকে যখন ফ্র্যাকচার হবে অ্যাক্সিলারি নার্ভ পলসি মে বি অকার। তাহলে এই কথাটা কিন্তু আপনি মাথায় রাখেন। এখন চলে আসেন তাহলে এই যে অ্যানাটমিক্যাল নেক কেন, কারণ হচ্ছে ক্যাপসুলের অ্যাটাচমেন্ট যেখানে হবে সেটাকে আমরা অ্যানাটমিক্যাল নেকটা বলছি। এর চারিদিকে হচ্ছে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট হবে। তাহলে ডান পাশে নিচের দিকে যদি দেখেন, যদি ল্যাটারালি দিস ইজ দ্য গ্রেটার টিউবারকল, যেখানে এসে লাগে পেছন থেকে আসা মাসলগুলো। আপনি আবার পোস্টেরিয়র ভিউতে চলে যান, এই যে পেছন থেকে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাট, টেরিস মাইনর, ওরা এই পেছন থেকে ঘুরে এই গ্রেটার টিউবারকুলে এসে লাগে। তার মানে কি বাহিরের দিকে লাগছে। সুতরাং তাদের কাজ কি? সুতরাং তাদের কাজ হচ্ছে হাতকে বাইরের দিকে নিয়ে যাও, বাইরের দিকে এক্সটার্নাল রোটেশন করা। ওকে, তাহলে আবার ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করেন। সুপ্রাস্পাইনাটাস উপর থেকে নিচে আসলো অ্যাক্রোমিয়ানের নিচ দিয়ে, ইনফ্রাস্পাইনাটাস অ্যান্ড টেরিস মাইনর তারা এসে কোথায় লাগছে? লাগছে হচ্ছে গ্রেটার টিউবারকুলে। এবার আবার সামনের ছবিটা দেখেন, দিস ইজ দ্য লেজার টিউবার। তাহলে গ্রেটার টিউবারকুল, লেজার টিউবারকুল, এবং দুটার মাঝে হচ্ছে কি বাইসেপিটাল গ্রুভ, বাইসেপিটাল গ্রুভ, যা কিনা কে বাইসেপিটাল অ্যাপিনেউরিসিস দ্বারা ঢাকা থাকে, এবং এর মধ্যে লং হেড অফ বাইসেপস এবং তার কিছু নিউরোভাস্কুলার বান্ডল এখান থেকে কিন্তু যায়। ওকে, সো মেইনলি হচ্ছে লং হেড অফ বাইসেপস এখান থেকে যায়, এবং বাইসেপিটাল টেন্ডিনাইটিস, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এই গ্রুভের সাথেও কিন্তু এটার একটা রিলেশন আছে। সো আমরা গ্রেটার টিউবারকুলে কে কে লাগে আপনি সহজে বুঝে যেতে পারলেন। সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, মনে রাখবেন। আর হচ্ছে যদি বলেন ইন্টারনালি, এই যে ভেতরের দিকে সাবস্ক্যাপুলার যে এরিয়া, বলেন নাম, এখানে কি মাসল লাগতে পারে? ডেফিনেটলি সাবস্ক্যাপুলারিস। তাহলে সাবস্ক্যাপুলারিস মাসল এখান থেকে এসে অ্যাটাচমেন্ট দেয় কোথায়? লেজার টিউবারকুল। সো আপনাকে যদি এখন বলা হয় গ্রেটার টিউবারকুল আর লেজার টিউবারকুলে কি কি লাগে? গ্রেটার টিউবারকুলে লাগে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস অ্যান্ড টেরিস মাইনর, মাইনর। আর ভেতরের দিকে এসে লেজার টিউবারকুলে লাগছে কি? সাবস্ক্যাপুলারিস। তাহলে বাইরের দিকে মাসল যদি ওকে বাহিরে নিয়ে যায়, তাহলে ভেতর দিকের মাসলের কাজ কি? ইন্টারনাল রোটেশন করা। ওকে, ইন্টারনাল রোটেশন করা। তাহলে এই যে চারটা মাসল এখানে এসে লাগছে, এই চারটাই হচ্ছে রোটেটর কাফ মাসল, SITS, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, S সাবস্ক্যাপুলারিস। চলেন আবার তাহলে আমরা হিউমেরাসে ফেরত যাই। এই যে হিউমেরাসের ভেতরে এখানে সার্জিক্যাল নেকের নিচে এখানে ল্যাটারালি একটা রাফ এরিয়া আছে, তাই না? তার নাম হচ্ছে ডেলটয়েড টিউবারসিটি। বলতে পারবেন যে কেন নাম ডেলটয়েড টিউবারসিটি? ডেলটয়েড মাসল কি হয়? ইনসার্ট করে। তাহলে ইনসার্শন যদি এখানে হয়, তাহলে তার অরিজিন কোথায় হবে? ডেফিনেটলি উপরের দিকে হবে। তাহলে উপরে অরিজিন কোথায় হচ্ছে? থ্রু আউট দিস অ্যাক্রোমিয়ান প্রসেস। আপনি পোস্টেরিয়রলি যদি দেখেন, এই অ্যাক্রোমিয়ান প্রসেসের এখান থেকে এসে শোল্ডারের মেইন বাল্ক ফর্ম করে তখন এসে অ্যাটাচমেন্টটা। তাহলে ডেলটয়েড তো বাহিরের দিকে থাকে। তাহলে ডেলটয়েড কি কাজ করে? ডেলটয়েড ইজ এ মাল্টিপিনেট মাসল, আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে ডেলটয়েডের কথা বলে ফেলি, এটা একটা মাল্টিপিনেট মাসল যেটা কিনা শোল্ডারের মেইন বাল্কটা ফর্ম করে, মেইন বাল্ক, এবং এটা বেসিক্যালি হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ দিয়ে হচ্ছে এটা সাপ্লাই হয়। ওকে, ইট ইজ সাপ্লাইড উইথ দ্য অ্যাক্সিলারি নার্ভ। তাহলে ডেলটয়েডের কাজ কি? ডেলটয়েড দুনিয়ার সব কাজ করবে এক্সেপ্ট, যেহেতু সে ভিতরের দিকে অ্যাটাচমেন্ট নাই, তাহলে কি হবে? ডেলটয়েড শুধু একটা কাজ করতে পারবে না, অ্যাডাকশন করতে পারবে না, বাকি সবই করতে পারবে। ঠিক আছে, তাহলে শোল্ডারের কি কি মুভমেন্ট আছে? শোল্ডারের মুভমেন্ট আছে কি? এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন, ঠিক আছে, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ঠিক আছে। সো বেসিক্যালি সব ধরনের ফ্লেকশন, এক্সটেনশন, সব ধরনের মুভমেন্ট কিন্তু আছে, সার্কামডাকশন মুভমেন্ট আছে। সো ডেল্টার সবগুলোতে পার্টিসিপেট করে, কিন্তু যেহেতু সে বাহিরের দিকে, ভেতরের দিকে তার কোনো অ্যাটাচমেন্ট নাই, শুধু একটা কাজ সে করতে পারবে না, অ্যাডাকশন করতে পারবে না। তাহলে কিন্তু জিনিসগুলো জানা হয়ে গেল। ডেলটয়েড মাসল হচ্ছে মাল্টিপিনেট মাসল, ডেলটয়েড সাপ্লাইড উইথ দ্য অ্যাক্সিলারি নার্ভ। ডেলটয়েড সব ফাংশন করে শোল্ডারের এক্সেপ্ট দ্য অ্যাডাকশন,
এবং যদি অ্যাক্সিলারি নার্ভ প্যারালাইসিস হয় সেক্ষেত্রে কিন্তু ডেল্টয়েড প্যারালাইসিস হয়ে যাবে, ডেল্টয়েড মাসল প্যারালাইসিস হবে। এবং সেক্ষেত্রে যদি অ্যাক্সিলারি নার্ভ প্যারালাইসিস হয় ডেল্টয়েডের ঠিক বরাবর মাঝ বরাবর একটা বৃত্তাকার এরিয়ার ভেতরে আমরা কি পাবো, প্যারেস্থেসিয়া পাবো। এটাকে বলা হচ্ছে কি রেজিমেন্টাল প্যারালাইসিস, রেজিমেন্টাল প্যারালাইসিস ডিউ টু অ্যাক্সিলারি নার্ভ পলসি। তাহলে অ্যাক্সিলারি নার্ভের কথা পড়ে ফেললাম। তাহলে এই যে ডেল্টয়েডের নিচে আসতে থাকেন, এই ক্ষেত্রে নিচে নামতে নামতে আমরা কি পাবো, দিস ইজ দ্য মিডিয়াল এপিকন্ডাইল, মিডিয়ালি, দিস ইজ দ্য ল্যাটারাল এপিকন্ডাইল। মিডিয়াল এপিকন্ডাইল এটাকে বলা হয় কমন ফ্লেক্সর অরিজিন। কেন বলছি, কারণ হচ্ছে রিস্টে যারা ফ্লেকশন করে তাদের বেশিরভাগের জন্ম হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলে, রিস্টকে যারা এক্সটেনশন করে তাদের বেশিরভাগ জন্ম হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলে। এই জন্য এটাকে বলা হয় কমন এক্সটেন্সর, মিডিয়ালকে বলা হয় কমন ফ্লেক্সর অরিজিন। ওকে, সো আমরা একটু পরে একটু কিছু ইনপুট দিয়ে রাখলাম, আবার আমরা বনি স্ট্রাকচারে চলে যাই। দিস ইজ দ্য মিডিয়াল এপিকন্ডাইল, দিস ইজ দ্য ল্যাটারাল এপিকন্ডাইল। এই যে নীল এরিয়া এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিচুলাম, এটা হচ্ছে ট্রক্লিয়া। ব্যাস, আপাতত এতটুকু থাকুক, আমরা এখানে আর মাথা ভারী করব না। এর মধ্যে যদি আপনি এই এলবো জয়েন্টটার দিকে খেয়াল করেন, তাই না, এলবো জয়েন্ট, তাহলে এটা হচ্ছে আলনা, এটা হচ্ছে ল্যাটারাল, হচ্ছে রেডিয়াস, দিস ইজ দ্য রেডিয়াল হেড। ওকে, খুব মনোযোগ দিয়ে যদি আপনি একটা জিনিস দেখেন সেক্ষেত্রে আমি আপনি পোস্টেরিয়র ভিউটাতে দেখেন, এই যে এলবো জয়েন্ট, এলবো জয়েন্টের বেসিক ফাংশন হচ্ছে, মানে বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু বেসিক্যালি হিউমেরো আলনার জয়েন্ট। আলনা হচ্ছে এখানকার সবচাইতে ইম্পর্টেন্ট, ক্যামেরাটা এখান দিয়ে, আলনা হচ্ছে এখানকার মূল কে স্ট্যাবিলাইজার, ঠিক আছে। এই কারণে যখন আবার নিচের দিকে যদি চলে যান, নিচের দিকে এই ছবিটা দেখেন অ্যান্টিরিয়র ভিউ, তাহলে এলবোর মেইন স্ট্যাবিলিটিটা দিচ্ছে কিন্তু বেসিক্যালি হচ্ছে আলনা, কিন্তু রিস্ট জয়েন্টের মূল বাল্কটা কিন্তু ফর্ম করছে হচ্ছে রেডিয়াস। তাহলে আমরা যেটা বলছিলাম যে রিস্ট জয়েন্টের মেইন বাল্ক ফর্ম করছে কিন্তু হচ্ছে রেডিয়াস। ওকে, সুতরাং যখন এলবো ডিসলোকেশন হয়, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য হিউমেরো আলনার ডিসলোকেশন, কিন্তু আউটস্ট্রেসড হ্যান্ডে যখন বৃদ্ধ মানুষটা পড়ে কবজিটা ভাঙে তখন কিন্তু বেসিক্যালি এফেক্টেড হয় কিন্তু রেডিয়াস। ওকে, আলনার ডিসলোকেশন হতে পারে, তারপরে হচ্ছে আদার্স কিছু হতে পারে, কিন্তু বেসিক্যালি যখন রেডিয়াস ফ্র্যাকচার হয় তখন আমরা কি বলি, কোলিস ফ্র্যাকচার। ওকে, কারণ হচ্ছে রিস্টের মেইন বাল্ককে ফর্ম করছে হচ্ছে রেডিয়াস। এখন হলো তাহলে হিউমের আলনা, তাহলে এই রেডিয়াস ভদ্রলোকের কাজ কি? রেডিয়াস ভদ্রলোকের কাজ হচ্ছে সুপাইনেশন অ্যান্ড প্রোনেশনের এক্সিস মেনটেন করা, সুপাইনেশন অ্যান্ড প্রোনেশন, সুপাইনেশন প্রোনেশনের এক্সিস মেনটেন করা। তাহলে সুপাইনেশন অ্যান্ড প্রোনেশন কোথায় হয়? সুপাইনেশন অ্যান্ড প্রোনেশন হবে হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট এবং তাদের ইন্টারোশিয়াস মেমব্রেনের ভেতর রেডিয়াসের অ্যাক্সিস মেনটেন করা, ঠিক আছে। সো কোলিস ফ্র্যাকচার আর হিউমেরো আলনার ডিসলোকেশন, ঠিক আছে। এখন তাহলে আমরা একটু স্ট্রাকচারের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে হলো আমরা নিচের দিকে নামবো। এই নিচের দিকে যখন এই বোনি স্ট্রাকচারগুলোর কথা মোটামুটি হয়ে গেল, ওগুলোর সাথে খুব বেশি রিলেটেড না। এবার হচ্ছে চলেন আমরা কিছু মাসল ওভারভিউ করে আসি, ঠিক আছে। মাসল ওভারভিউ করার জন্য আপনাকে যেতে হবে আমাদের লেকচার শিটের 47 নাম্বার পেজে, 47 নাম্বার পেজে, ওখানে আপনি গিয়ে মাসলগুলো একটু ওভারভিউ করে আসবেন। আজকে অ্যানাটমিক্যাল পজিশন আমাদেরকে অত্যন্ত হেল্প করবে। আপনি যখন পরীক্ষার হলে পড়বেন তখন কিন্তু আপনি মনের মধ্যে এক ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করবেন, নর্মালি অ্যানাটমিক্যাল পজিশন যখন আমাকে বলা হবে অ্যানাটমিক্যাল পজিশন, ওকে। সো অ্যানাটমিক্যাল পজিশন আমি যখন দেখাবো তখন হচ্ছে ভালো করে দেখেন, দিস ইজ মাই অ্যানাটমিক্যাল নর্মাল অ্যানাটমিক্যাল পশ্চার।
এই অ্যানাটমিক্যাল পশ্চারে খুব ভালো করে দেখেন, দি থাম রেস্ট ল্যাটারালি, ইজ ইট? তাহলে থাম কিন্তু হচ্ছে বাইরের দিকে। সো আমি কি কথাটা বলতে পারি, ইন কেস অফ অ্যানাটমিক্যাল পজিশন দ্য থাম রেস্ট ল্যাটারালি, থাম রেস্ট এক্সটার্নালি, থাম রেস্ট টু দ্য রেডিয়াল ডিরেকশন। ওকে, সো যখন সুপাইনেশন হয়, সুপাইনেশন অ্যান্ড প্রোনেশন, প্রোনেশনে কি হচ্ছে, দিস ইজ প্রোনেশন। প্রোনেশনের ক্ষেত্রে থাম রোটেটস ইন্টারনালি। একই কথা কি বলা যায় না, থাম রোটেটস টু দ্য আলনাল ডিরেকশন, থাম রোটেটস মিডিয়ালি। সো প্রোনেশনের ক্ষেত্রে কিন্তু কথাগুলো মনে রাখতে হবে, তিনটি কথার অর্থ কিন্তু সেম। সো ডিউরিং সুপাইনেশন thumb rotates externally, thumb rotates radially, thumb rotates to the thumb rotates laterally. তাহলে এই অ্যানাটমিক্যাল পজিশন কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যখন আপনি এক্সট্রিমিটি পড়বেন। আরেকটা শব্দ আজকে আমাদেরকে খুব হেল্প করবে, সেটা হচ্ছে সামনে এবং পেছনে। সামনে পেছনে আপনি যখন কল্পনাটা, ইমাজিনেশন চলে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সামনে পেছনের এই ভিজুয়ালাইজেশনটা নিয়ে আসতে হবে কল্পনায়। সো যদি আমরা শোল্ডারকে ভাগ করি আজকে, মানে আপার এক্সট্রিমিটিকে ভাগ করি, তাহলে এখানে হচ্ছে আর্ম জোন, তারপর হচ্ছে ফোর আর্ম জোন, আর হচ্ছে হ্যান্ড জোন। এই তিনটি জোনে ভাগ করে করে আজকে আমাদের পড়াটা পড়ব। এবং আপনি যখন মাসলগুলো পড়বেন, আপনি ঠিক এভাবে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে 41 পাতায় 47 নাম্বার পৃষ্ঠায় 47-এ আপনি গিয়ে দেখেন আর্মের সামনে পেছনে আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট। ওকে, সেক্ষেত্রে অনেক সময় আমরা সামনে এবং পেছনে মনে রাখবো। হ্যাঁ, এখানে পোস্টেরিয়র লেখা আছে, বেসিক্যালি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অ্যান্ড দ্য মিডিয়াল, সামনে এবং পেছনে। আর ফোর আর্মের ক্ষেত্রেও একই, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট 3 নম্বর এবং 4 নম্বরে দেখেন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, 3 নম্বরে পোস্টেরিয়র অ্যান্ড 4 নম্বরে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। হাতের ক্ষেত্রেও এটা আমরা পরে গিয়ে পড়ব। আসেন তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট নিয়ে আমরা আলাপ করি। সামনের যে মাসলগুলা লাগে, সেই মাসলের ক্ষেত্রে এই ছবিটা দেখেন, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, তাই না? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে হিউমেরাসের আরেক নাম হচ্ছে ব্র্যাকিয়াম। সো হিউমেরাসের গা ঘেঁষে যে মাসলটা থাকে তার নাম ব্র্যাকিয়ালিস। তার উপরে ব্যায়াম করে করে যেটাকে আমরা বড় করি তার নাম কি, বাইসেপস। তাহলে হিউমেরাস অ্যান্ড ব্র্যাকিয়ালিস এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল, ঠিক আছে? আর ব্র্যাকিয়ালিসের সাথে আছে তার ছোট ভাই কোরাকোব্র্যাকিয়ালিস। কোথায় কোরাকোব্র্যাকিয়ালিস? এই যে ছোট্ট একটা, হ্যাঁ, কোরাকোব্র্যাকিয়ালিস। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল। এদের সাপ্লায়ারকে দেখে বলেন মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ। সো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সাপ্লাই দিচ্ছে মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ, ঠিক আছে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সাপ্লাই দিচ্ছে মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ। এখন আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে, আমরা জানি যে উপরের মাসল সবসময় নিচে কাজ করে, নিচের জয়েন্টের উপরে কাজ করে। তার মানে হচ্ছে আর্মের মাসল কাজ করবে এলবো জয়েন্টে, ফোর আর্মের মাসল কাজ করবে কোথায়, রিস্টে। নর্মাল লজিক চিন্তা করেন, আর্মের অ্যান্টেরিয়রলি যারা থাকে এলবো জয়েন্টের উপরে, তাদের কাজ হচ্ছে ফ্লেকশন করা। আর্মের পেছনে যারা থাকবে তাদের কাজ হচ্ছে এলবো জয়েন্টের এক্সটেনশন করা। ফোর আর্মের সামনে যারা থাকবে তাদের কাজ হচ্ছে রিস্ট জয়েন্টের ফ্লেকশন করা। ফোর আর্মের পেছনে যারা থাকবে তাদের কাজ হচ্ছে রিস্ট জয়েন্টের এক্সটেনশন করা। সো পেছনের তাহারা হচ্ছে এক্সটেনসর্স, সামনে যারা থাকছে ফোর আর্মে তারা হচ্ছে ফ্লেক্সর্স টু দ্য রিস্ট। তাহলে এই লজিকটি মনে রেখে আপনি যদি আর্মের এখন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আমরা পড়ছি, যাদের সাপ্লাই ছিল মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ থেকে, তাহলে যদি মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ প্যারালাইসিস হয় তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট প্যারালাইসিস হবে। যদি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট প্যারালাইসিস হয় তাহলে এলবো জয়েন্টের কোন ফাংশনটা লস হবে, ফ্লেকশন। সো ফ্লেকশন অফ দি এলবো জয়েন্ট
will be altered, will be obliterated, will be lost due to musculocutaneous nerve palsy. সুতরাং আমরা কিন্তু নার্ভ পালসির ভিতরে ঢুকে যাচ্ছি। সো আমাকে একটা কথা শুধু বলেন, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ পালসি হলে কোন ফাংশন যাবে? এলবো জয়েন্টের এক্সটেনশন উইল বি লস্ট। ওকে, এবার আসেন পেছনে। পেছনে হচ্ছে 3 মাথা বিশিষ্ট ট্রাইসেপস। এখানে একটা দেখেন, এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এই যে লং হেড অফ বাইসেপস, কিন্তু বাইসিপিটাল গ্রুভের ভেতর থেকে আসছে। ইট ইজ কভার্ড উইথ দ্য বাইসিপিটাল অ্যাপোনিউরোসিস। ওকে, এখন আসেন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, তাই না? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি আর্ম, এই যে 3 মাথা বিশিষ্ট ট্রাইসেপস, ঠিক আছে? 3 মাথা বিশিষ্ট ট্রাইসেপস, এটা হচ্ছে লং হেড, শর্ট হেড, এত কিছু মনে রাখবেন। আপনি শুধু বলবেন যে ট্রাইসেপস মাসলটা এখানে থাকে। এই ট্রাইসেপস মাসলের, এটা হচ্ছে মাসলটা গিয়ে 3টা মাথা একসাথে জন্ম হয়ে এটার অ্যাটাচমেন্ট হয় গিয়ে অলিক্রেনন প্রসেস, আলনার অলিক্রেনন প্রসেসের উপর। এই যে সেই প্রসেস, হ্যাঁ, আলনার অলিক্রেনন, যাদের কাজ হচ্ছে এলবো জয়েন্টের এক্সটেনশন করা। পেছনের মাসলের কাজ হচ্ছে এলবো জয়েন্টের এক্সটেনশন করা। সাপ্লাইড দিস পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এখানে একটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, ইট ইজ সাপ্লাইড উইথ রেডিয়াল নার্ভ। সো রেডিয়াল নার্ভ প্যারালাইসিস হলে এলবো জয়েন্টের কোন ফাংশন যাবে? এক্সটেনশন লস হবে। সো আপনি আমাকে দুটো কথা বলেন, এলবো জয়েন্টের ফ্লেকশন করে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, এলবো জয়েন্টের এক্সটেনশন করে রেডিয়াল নার্ভ। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমরা আবার হয়তো রিপিট করতে থাকবো। এরপরে আসেন ফোর আর্মে। ওকে, ফোর আর্মের ভেতরে চলে আসেন। দিস ইজ দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। আমি আপনাকে অ্যানাটমিক্যাল পজিশনের কথা বলছিলাম আবার, হ্যাঁ, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, আর এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। সো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এর কাজ কি? সহজ ভাষায় কথাটা বলেন। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের কাজ হচ্ছে যারা এখানে থাকে তাদের কাজ হচ্ছে রিস্টের ফ্লেকশন করা। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট যারা এখানে থাকেন তাদের কাজ হচ্ছে রিস্ট জয়েন্টের এক্সটেনশন করা। সুতরাং মোদ্দা কথায় আমি বলতে পারি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট একটা ফ্লেক্সর কম্পার্টমেন্ট। সো আপনি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে ব্র্যাকেটে লিখে রাখতে পারেন রিস্ট ফ্লেক্সর্স। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আপনি কথাটা লিখে রাখতে পারেন রিস্ট এক্সটেন্সর্স। রিস্ট ফ্লেক্সর্স, রিস্ট এক্সটেন্সর্স। ওকে, তাহলে আছেন এখানে, তার মানে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট পোস্টেরিয়রটা মানে মনে রাখা সহজ বলে আমি, তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট কি? রিস্ট এক্সটেন্সর্স। আপনি এখন লেকচার শিটে যখন যাবেন 3 নাম্বার ঘরে, ওখানে পেজ নাম্বার 47, ওখানে গিয়ে দেখবেন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বেশিরভাগ মাসলের সাথে ই লাগানো আছে। ই মানে এক্সটেন্সর্স। খুব মনোযোগ দিয়ে দেখেন, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর কার্পি আলনারিস, এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি। তারপরে ডান পাশে গিয়ে দেখবেন ওখানে আছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর ইন্ডেসিস। সো দিজ আর দ্য এক্সটেন্সর কম্পার্টমেন্ট। এখানে একজন ভিআইপি বসে আছেন, আপনি ওখানে একটা ছোট্ট করে দাগ দিয়ে গোল্লা দিয়ে চিহ্ন করতে পারেন। সেটা হচ্ছে ব্র্যাকিওরেডিয়ালিস, আর একটা হচ্ছে সুপাইনেটর। ওকে, ব্র্যাকিওরেডিয়ালিস অ্যান্ড সুপাইনেটর। তাহলে আমাকে বলেন সুপাইনেটরের কাজ কি? সুপাইনেটরের কাজ হচ্ছে সুপাইনেশন করা, ঠিক আছে? আর ব্র্যাকিওরেডিয়ালিস, বাকিদের কাজ কি? একই কাজ, ব্র্যাকিওরেডিয়ালিসে একই কাজ। আর এক্সটেন্সরদের কাজ কি? রিস্টের এক্সটেনশন করা। বই দেখে, ছবি দেখে বলার চেষ্টা করেন। এই যে এক্সটেন্সর কম্পার্টমেন্ট অথবা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে কে? রেডিয়াল নার্ভ। সো রেডিয়াল নার্ভ এখানে বসে এই মাসলকে গুলোকে দিয়ে, এই কম্পার্টমেন্টগুলোকে দিয়ে দুটো কাজ করায়, দুটো। একটা হচ্ছে সুপাইনেশন আর একটা হচ্ছে রিস্টের এক্সটেনশন। সো পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা দুটো ফাংশন লস পাবো যদি রেডিয়াল নার্ভের প্যারালাইসিস হয়। ওকে, নাম্বার 1, তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আমি সামনে নিয়ে আসছি। তাহলে ওদের সবার কাজ হচ্ছে রিস্টের এক্সটেনশন করা। এইগুলোর সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ।
If the radial nerve is cut, the extensor will be lost and there is wrist drop. Okay? So wrist drop, it is associated with radial nerve palsy. Radial nerve palsy. একটা জিনিস শুরুর দিকে আসলে বলা হয়নি, পেছন দিকে হচ্ছে ল্যাটারালি একটা গ্রুভ আছে, যেটা ডেল্টয়েড যে টিউবারসিটি তার নিচ দিয়ে একটা গ্রুভ আছে, যার নাম হচ্ছে রেডিয়াল গ্রুভ। রেডিয়াল গ্রুভ, রেডিয়াল গ্রুভের কেন নাম হচ্ছে? কারণ রেডিয়াল নার্ভ এখান থেকে আসে, রেডিয়াল নার্ভ এখান থেকে আসে। চলেন আমরা ছবিটা আবার একটু দেখে আসি। এই অংশটা বাদ দিয়ে দিও। হ্যাঁ, এই যে দেখেন ছবিটা, হ্যাঁ, এই ছবিটার ভেতরে তাহলে আমরা কিন্তু আগেই পড়েছিলাম যে মধ্যে সার্জিক্যাল নেকের রিলেশন হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, এই যে নিচ দিয়ে হচ্ছে রেডিয়াল গ্রুভ, তাহলে রেডিয়াল নার্ভ। ঠিক মিডিয়াল এপিকন্ডাইলের নিচ দিয়ে চেয়ারে বাড়ি খেলে আঘাত পেলে ইলেকট্রিক শক করে ওঠে, এই নার্ভের নাম কি? আলনার নার্ভ। সো পরীক্ষা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, হুইচ নার্ভস আর ডিরেক্টলি অ্যাটাচ উইথ দ্য হিউমেরাস? হুইচ নার্ভ আর ডিরেক্টলি অ্যাটাচ উইথ দ্য হিউমেরাস? সহজ কথা, অ্যাক্সিলারি, এটা কি, সরি, সার্জিক্যাল নেকে হচ্ছে কি অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল গ্রুপে আছে রেডিয়াল নার্ভ, অ্যান্ড দ্য মিডিয়াল এপিকন্ডাইলের নিচ দিয়ে দেখি আমরা কি? আলনার নার্ভ। সো দ্য থ্রি নার্ভস ডিরেক্টলি অ্যাটাচ উইথ দ্য হিউমেরাস। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, যদি দেখা গেল যে রেডিয়াল নার্ভ, উনি কি করেছেন, ছুটির দিন রাতে, স্যাটারডে রাতে বসে, হ্যাঁ, মটত খেয়ে একদম চেয়ারের উপরে হাতলের উপরে ঘুমিয়ে গিয়েছেন, ঠিক আছে? সো দ্য রেডিয়াল নার্ভ ইজ কম্প্রেসড, পরের দিন সকালে ওঠে দেখলেন সব কিছু ঠিক আছে, কবজি আর ওঠে না, তাহলে এটাকে কি বলছি আমরা? স্যাটারডে নাইট palsy, Saturday night palsy. তাহলে Saturday night palsy, it is associated with the radial nerve paralysis. Wrist drop, it is associated with the radial nerve paralysis. Okay? এরপর আসেন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। আমি আপনাকে খুব বেশি ভারাক্রান্ত করতে চাই না। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, কথা ছিল অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে রিস্ট ফ্লেক্সর্স। আপনি খুব ভালো করে মনোযোগ দিয়ে যদি দেখেন, এদের নামের সাথে এফ লাগানো আছে। এফ কোথায়? ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, নিচে দেখেন ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, তার নিচে থাকে ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। সো দিস ইজ দ্য ফ্লেক্সর টু দ্য রিস্ট। এদের কাজ হচ্ছে রিস্ট জয়েন্টের ফ্লেকশন করা। এখানে আরো দুজন ভিআইপি আছে, একটু ছোট্ট করে দাগ দিয়ে বা মনে রাখতে পারেন, প্রোনেটর টেরিস অ্যান্ড প্রোনেটর কোয়াড্রেটাস। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ফোর আর্মের প্রনেশন করা, প্রনেশন, ফোর আর্মে প্রনেশন করা। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যারা ছিল, সুপাইনেটর ব্র্যাকিওডেলিসের কাজ কি? ফোর আর্মের সুপাইনেশন করা। সো প্রনেশনের কাজ করে কোন নার্ভ? মিডিয়ান নার্ভ। ফ্লেকশনের কাজ করে কোন নার্ভ? মিডিয়ান নার্ভ, কারণ উহার সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। এখন আমরা জিনিসটাকে সামারাইজ করার চেষ্টা করি, ঠিক আছে? পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যে মাসলগুলো আছে, ইট ইজ এক্সটেন্সর কম্পার্টমেন্ট, এবং এই এক্সটেন্সর কম্পার্টমেন্টে যে মাসলগুলো আছে দু ধরনের, একটা হচ্ছে এক্সটেন্সর টু দ্য রিস্ট, আর হচ্ছে সুপাইনেটর মাসল। সো ইহাদের কাজ হচ্ছে ফোর আর্মের এক্সটেনশন করা, মানে এই জিনিসটা, এবং হচ্ছে সুপাইনেশন করা, এবং এদের সাপ্লায়ার হচ্ছে রেডিয়াল নার্ভ। সো রেডিয়াল নার্ভ প্যারালাইসিস হলে এক্সটেনশন করা যাবে না, সুপাইনেশন করা যাবে না। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে দিস আর ফ্লেক্সর টু দ্য রিস্ট, এর সাথে আছে প্রোনেটর্স। এই প্রোনেটর্স হচ্ছে, তাহলে এদের সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ। যদি মিডিয়ান নার্ভ যদি প্যারালাইসিস হয়, হাই মিডিয়ান নার্ভ পালসি হয়, উপরের দিকে পালসি হয়, সেক্ষেত্রে ফ্লেক্সর উইল বি লস্ট, রিস্টের ফ্লেকশন করা যাবে না,
এবং এর সাথে সাথে প্রনেশন করা যাবে না। আপনাকে যদি এখন বলা হয় যে একজন পেশেন্ট আপনার কাছে এসেছে, তার হচ্ছে ডান মুখটা ডান দিকে বাঁকা, ডায়াগনোসিস হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ ফেসিয়াল নার্ভ পলসি, মুখটা ডানে বাঁকা। আমার প্রশ্নটা হচ্ছে অফ হুইচ সাইড, কোন সাইডের নার্ভটা হচ্ছে প্যারালাইসিস। সো অ্যান্সার উইল বি দ্য লেফট সাইড। তার মানে হচ্ছে বাম পাশটা প্যারালাইসিস বলেই কিন্তু ডান পাশের যে ভালো মাসলগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। সুতরাং যখন অ্যান্টাগনিস্ট মাসলগুলো থাকে, তারা কি করতে, ভালো মাসলগুলো টানতে থাকে, অ্যান্টাগনাইজ করে, ওগুলো পাওয়ারফুল। সো যদি সুপাইনেটর প্যারালাইসিস হয়ে যায়, সুপাইনেটর প্যারালাইসিস হয়ে গিয়েছে, সো প্রোনেটর তাকে টানবে। সো ফোরআর্ম উইল বি কিপড প্রোনেটেড। ঠিক একইভাবে যদি প্রোনেটর প্যারালাইসিস হয়ে যায়, ফোরআর্ম উইল বি কিপড সুপাইনেটেড। এক্ষেত্রে তাহলে সামারাইজ করি, ইন কেস অফ রেডিয়াল নার্ভ পলসি, রেডিয়ালের কাজ কি এখানে, এখানে কাজ হচ্ছে এক্সটেনশন করা, রিস্ট জয়েন্টের এক্সটেনশন করা। সো দিস ইজ রিস্ট ড্রপ। সাথে কে প্যারালাইসিস হয়ে যাবে, সুপাইনেটর প্যারালাইসিস হয়ে যাবে। সুপাইনেটর যখন প্যারালাইসিস হবে, প্রোনেটর তাকে টানবে। সো ফোরআর্ম উইল বি কিপড প্রোনেটেড, ফোরআর্ম উইল বি কিপড প্রোনেটেড। ওকে, তাহলে তিনটা জিনিস রেডিয়াল নার্ভ পলসির সাথে আমরা পেলাম। নাম্বার 1, extension loss or wrist drop, supinator paralysis, so forearm will be kept pronated. আর উপরে পড়ে আসছি কিন্তু রেডিয়াল নার্ভ প্যারালাইসিস হচ্ছে রিস্টের এক্সটেনশন লস হয়ে যাবে, সো এক্সটেনশন অফ দ্য এলবো জয়েন্ট উইল বি লস্ট। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু একইভাবে মিডিয়ান নার্ভের কথাও বলা যেতে পারে। এবার আমরা চলে যাব হচ্ছে শর্ট মাসলস বা হ্যান্ড মাসলস। হাতের মাসেলগুলো পড়ার জন্য আমরা আসবো হচ্ছে পেজ নাম্বার 23। 23 নম্বর পেজে আপনি এখানে খুঁজে পাবেন যে ইন্ট্রিনজিক মাসলস অফ দ্য হ্যান্ডস। শুরুর দিকে ভালো করে একবার লেকচার শিটটা আমরা ওভারভিউ করে আসব। এই যে ইন্ট্রিনজিক মাসলস অফ দ্য হ্যান্ডস, এখানে মনোযোগ দিয়ে দেখেন, তিনটা গ্রুপের মাসল কিন্তু এখানে আছে। নাম্বার 1 থিনার মাসলস, নাম্বার 2 হাইপোথিনার মাসলস, নাম্বার 3 lumbric শর্ট মাসলস অফ দ্য হ্যান্ডস। এই যে শর্ট মাসলগুলো মনোযোগ দিয়ে দেখলে দেখবেন এখানে দুই ধরনের মাসল আছে বেসিক্যালি, একটা হচ্ছে লাম্ব্রিকালস আর একটা হচ্ছে ইন্টারোশিয়াস। লাম্ব্রিকালস আছে 4টা, 1 2 3 4, আর ইন্টারোশিয়াস আছে দুই ধরনের, একটা হচ্ছে পামার ইন্টারোশিয়াস আর একটা হচ্ছে ডরসাল ইন্টারোশিয়াস। ওকে, পামার ইন্টারোশিয়াস অ্যান্ড ডরসাল ইন্টারোশিয়াস। ডরসাল ইন্টারোশিয়াস আছে 4টা, ডরসাল ইন্টারোশিয়াস আছে 4টা। তাহলে লাম্ব্রিকালস কয়টা? 4টা। ডরসাল ইন্টারোশিয়াস কয়টা? 4টা। পামার ইন্টারোশিয়াস আছে কয়টা? 3টা। পরীক্ষায় যদি বলা হয় যে শর্ট মাসলস অফ দ্য হ্যান্ডস, সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র লাম্ব্রিকালস এবং ইন্টারোশিয়াসগুলোকে কাউন্টে নিয়ে আসতে হবে। কিন্তু পরীক্ষায় যদি বলা হয় যে ফলোইং আর দ্য ইন্ট্রিনজিক মাসলস অফ দ্য হ্যান্ডস, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে থিনার, হাইপোথিনার এবং শর্ট মাসলগুলোকে যোগফল নিয়ে আসতে হবে। চলেন আমরা শীটের মধ্যে ঢুকি। এর মধ্যে হাতটার দিকে যদি ভালো করে তাকান, দিস ইজ দ্য থাম। থাম এটা হচ্ছে থিনার, এই জায়গাটার নাম হচ্ছে হাইপোথিনার। ক্লিয়ার? সো থিনার এবং হাইপোথিনার। তাহলে থিনার মাসল কার দিকে? থাম্বের প্রথম শব্দ হচ্ছে টি, থিনারের প্রথম শব্দ হচ্ছে টি, টি এর সাথে টি, থিনার। আর তার বিপরীত দিকে হচ্ছে হাইপোথিনার। আর শর্ট মাসল যারা আছে মনে রাখবেন এদের সবার কাজ হচ্ছে আঙ্গুলে, এই কাজগুলো। এই আঙ্গুলের কি কাজ আছে? এক্সটেনশন এবং ফ্লেকশন হয়। আর এর কি কাজ আছে? অ্যাবডাকশন এবং অ্যাডাকশন হয়, দূরে যায় কাছে আসে। ওকে, অ্যাবডাকশন অ্যান্ড অ্যাডাকশন। এখন আমরা থিনার যদি বলি, তাহলে থিনার এদের মূল কাজ হচ্ছে থাম্বে,
এটার আরেকটা নাম হচ্ছে পলিসিস। দিস ইজ দ্য ডিজিটি মিনিমি, লিটল ফিঙ্গার, ওকে, ইন্ডেসিস, ঠিক আছে। সো পলিসিস তার মানে হচ্ছে এই পলিসিসকে যারা কাজ করায় তারা হচ্ছে থিনার মাসল, তাদের আরেকটা নাম হচ্ছে পলিসিস। তার মানে হচ্ছে যে সকল মাসলের নামের সাথে পলিসিস আছে তারাই হচ্ছে থিনার মাসল। আপনি শীটের মধ্যে গিয়ে দেখেন 4টা থিনার মাসল আছে। নাম্বার 1 অপোনেন্স পলিসিস, নাম্বার 2 অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, নাম্বার 3 ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, অ্যান্ড দ্য আনাদার ওয়ান অ্যাডাক্টর পলিসিস, ঠিক আছে, অ্যাডাক্টর পলিসিস। সুতরাং পরীক্ষা যদি কখনো আসে যে থিনার মাসলগুলো কি কি, আপনি কোন শব্দটা খুঁজবেন? আপনি খুঁজবেন হচ্ছে পলিসিস শব্দটাকে। উইদাউট দিস ওয়ার্ড, বাইরের আর কোনো মাসলের নামের সাথে পলিসিস লাগানো নাই, যেমন পলিসিস মানে হচ্ছে থিনার মাসল। আপনি চতুর্থ কলামে যখন যাবেন, এই পেজেরই বরাবর চতুর্থ কলামে চলে গিয়ে যান, দেখেন যে মাসলের সাপ্লাইগুলো কারা দিচ্ছে, হুইচ আর দ্য সাপ্লাইড মাসলস। নাম্বার 1 দেখেন, এখানে রিকারেন্ট আলাদাভাবে মনে রাখা সবার জন্য জরুরি নয়, এগুলো একটু ডিপার লেভেলে। আপনি শুধু মনে রাখবেন মিডিয়ান না আলনার নার্ভ। অল দ্য থিনার মাসলস আর সাপ্লাইড উইথ মিডিয়ান নার্ভ। এটা একটা ফলস স্টেটমেন্ট, বিকজ অ্যাডাক্টর পলিসিস ইট ইজ সাপ্লাইড উইথ দ্য আলনার নার্ভ। সুতরাং অল দ্য থিনার মাসলস, all the policies are supplied with median nerve except adductor policies. Clear? Adductor policies. সুতরাং কোনো কারণে যদি মিডিয়ান নার্ভের প্যারালাইসিস হয়, সব থিনার মাসল লস্ট হয়ে যাবে, অথবা সব থিনার মাসল প্যারালাইসিস হয়ে যাবে এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস। মনে রাখতে হবে, পরীক্ষা কিন্তু এটাই আপনাকে বারবার নাড়া দিবে, বা আমাদের যে টেস্টগুলো আছে এটার সাথে কিন্তু এটা একটা অ্যাসোসিয়েশন আছে। এবার চলে আসেন, সো থাম্বের দিকে যদি থিনার থাকে, ডিজিটি মিনিমির দিকে সব হাইপোথিনার। সো এই যে ডিজিটি মিনিমির দিকে যে হাইপোথিনার, এই থিনার মাসল তার মানে হচ্ছে যে সকল মাসলের নামের সাথে ডিজিটি মিনিমি লাগানো আছে তারা সবাই হচ্ছে হাইপোথিনার মাসল। 3টা হাইপোথিনার মাসল আছে, 3টার মধ্যে কি অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সর ডিজিটি মিনিমি ব্রেভিস, আর একটা হচ্ছে অপোনেন্স ডিজিটি মিনিমি। পরীক্ষায় যদি আসে যে আপনার হাইপোথিনার মাসলগুলো কি কি, সেক্ষেত্রে আপনার স্টেটমেন্ট কি হবে? আপনার স্টেটমেন্ট হবে যাদের নামের সাথে ডিজিটি মিনিমি লাগানো আছে। ঠিক একইভাবে চতুর্থ কলামে চলে যান, ওখানে গিয়ে খুঁজে বের করেন তার নার্ভ সাপ্লাই কি কি। অল দ্য হাইপোথিনার্স, অল দ্য ডিজিটি মিনিমিস আর সাপ্লাইড উইথ আলনার নার্ভ। এখানে কিন্তু মিডিয়ানের কোনো ভূমিকা নাই। সো আপনার মাথার মধ্যে ভিজুয়ালাইজেশন চলে আসুক, থিনার আসলে বেসিক্যালি একটা মিডিয়ান এরিয়া, আর হাইপোথিনার বা মিডিয়ানের দখলকৃত এলাকা যেখানে একটা ছোট্ট আলনার সাপ্লাই থাকলেও, আর হাইপোথিনার আসলে হচ্ছে আলনার নার্ভের দখলকৃত এরিয়া, আলনার জোন, দিস দ্য মিডিয়ান জোন। এটা কথাটা মনে রাখলে পরে কাজে লাগবে। এরপরে চলে আসেন আমরা লাম্ব্রিকালস এবং হচ্ছে ইন্টারোশিয়াস। সো পামের দিকে যাই ইন্টারোশিয়াসগুলো থাকে, দিস আর দ্য পামার ইন্টারোশিয়াস। আর ডরসামের দিকে যাকে থাকে, দিস ইজ দ্য ডরসাল ইন্টারোশিয়াস। ওকে, ডরসাল ইন্টারোশিয়াস। এই মাসলগুলোর কাজ কি? এদের সব কাজ হচ্ছে আঙ্গুলের ভেতরে। তাহলে ছবিটা আমরা দেখে আসি। আগে ফাংশনটা দেখেন। দিস আর দ্য লাম্ব্রিকালস। ওকে, আমি খুব ভেতরে ঢুকে এগুলো পড়তে যাব না। এর মধ্যে পরীক্ষার জন্য যেটা দেখেন, তাহলে আঙ্গুলের মুভমেন্ট অ্যাবডাকশন, অ্যাডাকশন, এক্সটেনশন। ওকে, এখন খুব সিম্পলি আমরা এটার কাজ পড়ব, খুব সিম্পলি কাজ পড়ব। এদের কাজ কি? প্রথম কথা হচ্ছে এদের কাজ কি। লাম্ব্রিকালসের প্রথম শব্দ হচ্ছে এল। সো আমি এই আঙ্গুল দিয়ে কিন্তু একটা এল বানাতে পারি। দেখেন, লুক অ্যাট দিস, ইয়া, ইউ ক্যান ড্র ইট টু দ্য বোর্ড। আপনি এটা বোর্ডে আঁকতে পারেন। আমি হাতটাকে পাখির ওকে, ওকে, তাহলে এটা হচ্ছে কি মেটাকার্পাল বোন, তাই না? তাহলে আমরা জানি ফ্যালাঞ্জাস তিনটা, একটা
দুইটা তিনটা, তাহলে এটা হচ্ছে প্রক্সিমাল ফ্যালাঞ্জাস, এটা হচ্ছে মিডল ফ্যালাঞ্জাস, এটা হচ্ছে ডিস্টাল ফ্যালাঞ্জাস। তাহলে এই জয়েন্টের নাম কি? মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এমসিপি। এটা বর্তমানে কি অবস্থায় আছে? ফ্লেক্স অবস্থায় আছে, তাই না? ফ্লেক্স অবস্থায় আছে। এই জয়েন্টগুলোর নাম কি? ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, হ্যাঁ, প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, পিআইপি অ্যান্ড ডিআইপি, আইপি। এই যে যতগুলো শর্ট মাসল আছে, 4টা লাম্ব্রিকালস, 4টা ডর্সাল ইন্টারশিয়াস, 3টা পামার ইন্টারশিয়াস, এদের সবার কাজ হচ্ছে এল বানানো। লাম্ব্রিকালসের কাজ কি? এল বানানো, একটা এল তৈরি করা। এল মানে হচ্ছে এমসিপি জয়েন্টের ফ্লেকশন অফ দি এমসিপি, ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশন করা। তার মানে হচ্ছে লাম্ব্রিকালসের কাজও এটা, ডর্সাল ইন্টারশিয়াস কাজও এটা, পামার ইন্টারশিয়াসের কাজ হচ্ছে এটা। কয়টা কাজ? দুটো কাজ। তার মানে এরা প্যারালাইসিস হলে কি হবে? এই দুটো ফাংশন লস। এখন ছবির ভেতরে আপনি দেখবেন আঙ্গুলে কিন্তু শুধু ফ্লেকশন আর এক্সটেনশন কাজ না, ওদের কিন্তু হচ্ছে অ্যাবডাকশন এবং অ্যাডাকশনের কাজ আছে। অ্যাবডাকশন এবং অ্যাডাকশনের কাজ আছে। তাহলে এটা কে করে? খুব সহজ। এই যে ডর্সাল নিয়ে যাবে দূরে, তার মানে হচ্ছে অ্যাবডাকশন, ABD। এটা কে করে? ইট ইজ ডান উইথ ডর্সাল ইন্টারশিয়াস। পামার নিয়ে আসবে কাছে, ADD, অ্যাড। কে করবে? পামার ইন্টারশিয়াস। তাহলে এই জিনিসটা কিন্তু L প্লাস DI প্লাস PI, আর এই দুটো হচ্ছে তাদের স্পেশালাইজড কাজ ফর দি ডর্সাল ইন্টারশিয়াস অ্যান্ড দ্য পামার ইন্টারশিয়াস। এখন আপনি আমাকে বলেন, প্রশ্নটার জবাব দেন, যে শর্ট মাসলস অফ দ্য হ্যান্ডস এর কাজ কয়টি? শর্ট মাসলস অফ দ্য হ্যান্ডস এর তাহলে 4টি কাজ। এমসিপির ফ্লেকশন, ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশন, অ্যাবডাকশন অফ দি ফিঙ্গার্স and the adduction of the fingers. এবার আপনাকে প্রশ্ন করি, লাম্ব্রিকালসের কাজ কয়টি? লাম্ব্রিকালসের কাজ কিন্তু হচ্ছে 2টি, নাম্বার 1, নাম্বার 2। ডর্সাল ইন্টারশিয়াসের কাজ কয়টি? 3টি। ওই যে আগের 2টা, এর সাথে হচ্ছে এটা, অ্যাবডাকশন অফ দি ফিঙ্গার্স। পামার ইন্টারশিয়াসের কাজ কয়টি? ওই 2টা, সাথে হচ্ছে। তাহলে এই ফাংশন কিন্তু আমরা পড়ে ফেললাম। তাহলে শর্ট মাসলসের কাজ কয়টা? 4টা। শর্ট মাসলসের কাজ হচ্ছে 4টা। আপনাকে নিয়ে যাব হচ্ছে শর্ট মাসলস যেগুলো আছে সেগুলো নার্ভ সাপ্লাইয়ের দিকে তাকান। ওকে, দেখেন লাম্ব্রিকালস, এটার সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ 1 and 2। লাম্ব্রিকালস 3 এবং 4 এটার সাপ্লাইয়ের কে? আলনার নার্ভ। পামার ইন্টারশিয়াস এবং ডর্সাল ইন্টারশিয়াস এই দুটোরই সাপ্লায়ার হচ্ছে আলনার নার্ভ। সুতরাং প্রশ্নটা হচ্ছে, all the short muscles of the hands are supplied with ulnar nerve. It's false, because lumbrical 1 and 2 it is supplied with the median nerve. Okay, তাহলে আঙ্গুলে যা কিছু আছে বেসিক্যালি হচ্ছে সবকিছু আলনা, এক্সেপ্ট লাম্ব্রিকাল 1 and 2। মনে রাখবেন কিভাবে? 1, 2 কোনটা? এটা না এটা? ল্যাটারালি। ওকে, 1 and 2। তারপরে যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি আবার মনে রাখতে পারেন, এই যে থাম্ব কার দখলে ছিল? মিডিয়ানের দখলে। হাইপোথিনার কার দখলে ছিল? আলনার দখলে। সুতরাং মিডিয়ানের দিকের দুটো, lumbrical 1 and lumbrical 2. Clear? It is supplied with the median. Rest of the
all muscles, rest of the muscles are supplied with ulnar nerve. Okay, so ulnar nerve affected হলে বেসিক্যালি এই আঙ্গুলগুলো এফেক্টেড হয়ে যাবে, আঙ্গুলগুলো, ঠিক আছে, ডিজিটগুলো এফেক্টেড হয়ে যাবে। এটা হচ্ছে এই জন্য আল্লাহকে বলা হয় দি মিউজিশিয়ান নার্ভ। ওকে, দিস দ্য মিউজিশিয়ান নার্ভ। সো আল্লাহ এফেক্টেড হলে মিউজিশিয়ানদের প্রবলেম হয়। সো এখন আমরা টোটালি সামারাইজ করি, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, হ্যান্ড, ঠিক আছে, এই জায়গাগুলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে প্রয়োজন যে শর্ট মাসলস অফ দ্য হ্যান্ডস, ইট ইজ সাপ্লাইড উইথ, হিয়ার ইজ এ কার্ড, আমরা এটা দেখব। আপনি যদি বলেন যে থাম্বের সব কাজ কে করে, সব কাজ আলনা করে এক্সেপ্ট 1 and 2, ঠিক আছে, lumbricals 1 and 2, it is supplied with the median nerve। তাহলে থাম্বের অ্যাবডাকশন কে করে, আলনা, অ্যাডাকশন কে করে, আলনা। এই কার্ডটা ধরলাম, ওকে, সামওয়ান, আপনি পেশেন্টকে বললেন যে কার্ডটা ধরেন, কোন মাসল কাজ করছে, যারা অ্যাডাকশন করে, তার মানে হচ্ছে পামার ইন্টারশিয়াস, তার মানে হচ্ছে আলনা। পেশেন্টকে আপনি যখন টান দিতে বললেন, difficult to pull, so ulna is working well, the palmar interstices are working well। যদি এটা চলে আসে, this is card test positive, palmar interstices paralyzed, তার মানে হচ্ছে ulnar nerve palsy তে card test will be positive। ক্লিয়ার? ওকে। দ্বিতীয় কথা হচ্ছে এক্ষেত্রে যখনই আপনি আলনা প্যারালাইসিস হয়ে যাবে, তখন কি হাইপোথিনার উইল বি প্যারালাইজড এবং লাম্ব্রিক্যাল 3-4 উইল বি এফেক্টেড। এবং এই যে হিনারের যে অ্যাডাক্টর পলিসিস ছিল, যে কিনা অ্যাডাকশন করতো, সে আর করতে পারবে না, সুতরাং থামটা চলে আসবে দিকে, অন্যরা তাকে টানবে। দিস ইজ কল্ড টিপিক্যাল আলনার ক্ল হ্যান্ড, টিপিক্যাল আলনার ক্ল হ্যান্ড। সো ক্ল হ্যান্ড, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি আলনার নার্ভ। ওকে, তার আগে আমি আরেকটা ছোট্ট মুভমেন্ট দেখেছি, থাম্বের মুভমেন্ট। থাম্বের মুভমেন্ট আমরা কোথায় পাবো? লুক অ্যাট দিস, কি কি মুভমেন্ট আছে থাম্বে? এক্সটেনশন, আপনি যে থামস আপ করেন, ওকে, দিস কল এক্সটেনশন অফ দ্য থাম। অঙ্ক গণেন, ওকে, দিস ইজ কল অপোনেন্স। ওকে, অপোনেন্স। থাম্বের কি কি ফাংশন আছে? এক্সটেনশন আছে, ফ্লেকশন আছে, ছোট্ট যদি করে লিখে দেন, দিস ইজ কল অ্যাডাকশন। ওকে, ছবিটা দেখেন, ছবিটা দেখেন, খুব মনোযোগ দিয়ে আপনি অ্যাডাকশনের দিকে তাকান, বাকি কিছু মনে রাখা লাগবে না, কারণ থাম্বের সার্কামডাকশন ফাংশন আছে, সার্কামডাকশন সব ধরনের ফাংশন ইট ক্যান বি ডান। দিস ইজ দ্য সিম্বল অফ দ্য হিউম্যানিটি, বিকজ অনলি হিউম্যান ক্যান বেস্ট ইউজ অফ দেয়ার থাম। আদার্স যে এই শ্রেণীর প্রাণীগুলো আছে, লাইক শিম্পাঞ্জি, বানর অথবা হনুমান, দে ক্যানট মেক গুড ইউজ অফ দেয়ার থাম। তাদের ওরকম কোনো থাম্বের স্পেশাল ফাংশন নেই। আপনাকে যখন কোনো একটা কিছু দেয়া হবে, তখন আপনি এটা দিয়ে ইউ উইল টেক দিস, কিন্তু যখন আপনি চিম্পাঞ্জি বানরকে কোনো কিছু দেন, দে উইল টেক দিস অ্যাজ ওকে। ওকে, ওকে, দিস ইজ ওয়াই দ্য থাম কে ফাংশন করছে? ফাংশন করছে অল দ্য থিনার মাসলস এক্সেপ্ট কে কাজ করছে? মিডিয়ান নার্ভ কাজ করছে, কিন্তু এক জায়গায় মিডিয়ানের কোনো ফাংশন নাই, সেটা হচ্ছে কোনটা? অ্যাডাক্টর পলিসিস। তার মানে হচ্ছে মিডিয়ান নার্ভ প্যারালাইসিস হলে থাম্বের সকল ফাংশন চলে যাবে, মানুষটা থাম দিয়ে কাজ করতে পারবে না। সো এই পের যে থাম ছিল, তার মতোই নিজের থাম্বের অবস্থা হবে। সুতরাং এটাকে আমরা বলছি এই থাম ডিফর্মিটি। সুতরাং মিডিয়ান নার্ভ প্যারালাইসিস হলে থাম্বের ফাংশন চলে যাবে, and the thumb will be kept adducted because adductor pollicis is working, which is supplied with ulnar nerve. এর সাথে কি হবে? Lumbrical 1 and 2, okay,
3-4 কিন্তু ভালো আছে, lumbrical 1 and 2. This is called the hand of benediction. Okay, hand of benediction. So hand of benediction আমরা পাবো হচ্ছে কে, median nerve palsy। এই থাম ডিফর্মিটি পাবো median nerve palsy-তে। lumbrical 1 and 2 প্যারালাইসিস পাবো হচ্ছে আমরা median nerve palsy-তে। আরেকটা জিনিস হচ্ছে, একটা প্রশ্ন আছে পিন পিক করা, আপনি কিভাবে পিন পিক করবেন? দিস ইজ আ পিন পিক। সো পিন পিকের জন্য, পিন তোলার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? থাম। তাহলে কোন মাসলস? থিনার মাসলস। কোন নার্ভ? মিডিয়ান নার্ভ। উইদাউট এ মিডিয়ান নার্ভ ইউ উইল বি আনএবল টু পিক আপ এ পিন। পরীক্ষার প্রশ্ন, পরীক্ষা এসেছিল, inability to pick up a pin, it is associated with which nerve? This is median nerve. Clear? So median nerve summarize করেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি দেখেন মজার একটা ফাংশন আছে, this is extension of the thumb, this is abduction, extension, abduction. ওকে, এখন একটা পেন যদি আপনি দেন এখানে, এই যে টাচ করছে থামটা, কার কারণে? মিডিয়ান নার্ভের কারণে। দিস কল পেন টেস্ট, পেন টেস্ট। ওকে, সো মেক এ সামারাইজেশন। মিডিয়ান নার্ভ পলসি হলে কি হবে? আমরা কিন্তু নার্ভের পলসিগুলো সব পড়ে ফেলছি, পরীক্ষা এগুলি আসবে, এভাবেই থাকে, একটা দুটো ছোট ছোট আপনাকে টেস্ট, কোনো একটা স্টিমে আপনি পেয়ে যেতে পারেন। তাহলে মিডিয়ান নার্ভ পলসি হলে কি হবে? শুরু থেকে আসেন, সবগুলো থিনার মাসল প্যারালাইসিস হবে এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস which is supplied with ulna. Number 2, lumbrical 1 and 2 will be paralyzed. There will be a thumb deformity and I will get hand of benediction. Is it? Hand of benediction এবং পেন টেস্ট পজিটিভ। ক্লিয়ার? এখন আসেন আলনা প্যারালাইসিস হলে কি হবে? আলনা প্যারালাইসিস কি হবে? পুরো হাতের দিকে যদি তাকান, অ্যাকচুয়ালি সব কিছু হচ্ছে আলনা। হাতের যা কিছু আছে, হাত মানে হচ্ছে আলনার এরিয়া। সো যদি থিনার, হাইপোথিনার, লাম্ব্রিকালস, ইন্টারোশিয়াস, ডর্সাল ইন্টারোশিয়াস, তাহলে এটা আলনা, এখানে আলনা, লাম্ব্রিকালস 3-4 আলনা, থিনারের অ্যাডাক্টর পলিসিস আলনা। তার মানে টোটাল ইন্ট্রিনজিক মাসল, হাতে যা কিছু আছে সব কিছু হচ্ছে আলনা, এক্সেপ্ট, মাইনাস দিলাম, লফ। লফ মানে কি? ওই যে লাম্ব্রিকাল 1 and 2, আর এই বাকি তিনটা হচ্ছে থিনার মাসল। খুঁজে দেখেন, অপোনেন্টস, অ্যাবডাক্টর, ফ্লেক্সর। সো লফ মানে হচ্ছে মিডিয়ান নার্ভ, বাকি যা কিছু আছে এভরিথিং ইজ আলনা। ক্লিয়ার? সুতরাং আলনা প্যারালাইসিসের বেসিক্যালি হাতের অলমোস্ট এফেক্টেড হবে এক্সেপ্ট লফ, এক্সেপ্ট লফ। ক্লিয়ার? লাম্ব্রিকালস 1 and 2, ডর্সাল ইন্টারোশিয়াস যাবে, পামার ইন্টারোশিয়াস যাবে। সো কার টেস্ট উইল বি পজিটিভ। আপনাকে একটা বই দেওয়া হয়েছে, ধরেন একটা বই, এটা একটা বই ধরা হয়েছে, আপনি এটা ধরছেন, লুক এট দিস, হুইচ মাসলস ইজ ওয়ার্কিং? অ্যাকচুয়ালি ইট ইজ থাম্ব ইজ ওয়ার্কিং, স্পেশালি ইউর অ্যাডাক্টর পলিসিস ইজ ওয়ার্কিং। যদি এখন শক্ত করে ধরতে বলেন, দিস বই, দিস বুক, it is actually hold with the help of ulnar nerve. তাহলে আলনা প্যারালাইসিস যখন হবে, আপনি যখন চেষ্টা টানবেন, অ্যাডাক্টর ইজ প্যারালাইজড, বাট ওখানে ফ্লেক্সর পলিসিস স্টিল অ্যালাইভ, সে কারণে এটা ছুটে আসবে, কিন্তু দিস ইজ কল ফ্রোম্যান্ট সাইন। আর এই যে বইটা চলে আসলো, বুক টেস্ট পজিটিভ হয়ে গেল, চলে আসলো, বইটা চলে আসলো, দিস কল বুক টেস্ট পজিটিভ, এবং যে চিহ্নটা এখানে পাচ্ছি, দিস কল ফ্রোম্যান্ট সাইন, পরীক্ষা আসছিল।
তাহলে আলনা প্যারালাইসিস হলে কি হচ্ছে? নাম্বার 1, all the hypothenar paralyzed. Is it? Thenar adductor pollicis is paralyzed, so thumb kept abducted. কারণ অ্যাডাকশন তো নাই। lumbrical 3-port শুয়ে পড়বে। claw hand. Curt test will be positive, and there will be Froment sign positive and book test positive. Clear? Book test, Curt test, Froment sign, claw hand, abducted thumb, all the hypothenars paralyzed. This is due to ulnar nerve palsy. Clear? আমরা হ্যান্ড মাসলগুলোকে এভাবে সামারাইজ করে পড়ার চেষ্টা করব। নেক্সট, ভিডিও ক্লাস নেওয়া ঝঞ্ঝাট আছে। এগুলো আবার এডিট করা লাগতেছে না? এডিট কে করে? নাসির এডিট করে। নাসির আছে? আচ্ছা দরকার নেই, আমি পরে কথা বলে নিব। রেডি? ওকে। এইবার আসেন আজকের পড়ার সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা, ব্র্যাকিয়াল প্লেক্সাস। ব্র্যাকিয়াল প্লেক্সাস এমন কোনো সাবজেক্ট নাই যাকে এই জিনিসটা জানতে হবে না। অ্যাজ এ ডক্টর অবশ্যই আপনি জিনিসটা জানা দরকার। আমরা ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে রুট ভ্যালুজ জানবো, কোন নার্ভ কোথা থেকে আসে সেটা জানার চেষ্টা করব। প্লাস হচ্ছে আমরা এই লেশনটা পড়ব, ঠিক আছে? লেশনটা পড়ব। এর মধ্যে আমরা জানি যে ব্র্যাকিয়াল প্লেক্সাস কোথায় থেকে আসে, সার্ভাইকাল প্লেক্সাস থেকে আসে। সার্ভাইকাল প্লেক্সাসের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, সার্ভাইকাল প্লেক্সাসের ভেন্ট্রাল রামাই, ভেন্ট্রাল রামাই থেকে এই সমস্ত নার্ভগুলো, 5টা রুট থেকে এই নার্ভগুলো, রুটগুলো থেকে এই নার্ভগুলো তৈরি হয় বা প্লেক্সাসটা তৈরি হয়। হাতের যা কিছু আছে এভরিথিং ইজ সাপ্লাইড ফ্রম দি ব্র্যাকিয়াল প্লেক্সাস। ওকে, এখন আসেন কোন কোন রুট। তাহলে C5 রুট, C6, C7, C8, C, এটা হচ্ছে T1। ওকে, তাহলে এই 5টা শিকড়, গাছের শিকড়। তাহলে 1টা শিকড়, 2টো শিকড়, 3টা শিকড়, 4টা শিকড়, 5টা শিকড়। তাহলে শিকড়ের পরে কি হবে? কাণ্ড। তাহলে উপরের 2টা শিকড় মিলে হবে কাণ্ড, নিচের 2টো শিকড় মিলে হবে নিচের কাণ্ড। তাহলে এটা উপরের কাণ্ড, এটা হচ্ছে নিচের কাণ্ড। তাহলে মাঝখান দিয়ে সে সুপারি গাছের মতো যে এক এক। এরপর কি? শিকড়, কাণ্ড, কাণ্ডর পরে কি? ডালপালা। হ্যাঁ, এটা হচ্ছে সামনের ডাল, পেছনের ডাল, সামনের ডাল, পেছনের ডাল, প্রত্যেকটা থেকে 2টো করে ডাল আসবে। তাহলে শিকড়, কাণ্ড, ডালপালা। তাহলে হচ্ছে রুট, ট্রাঙ্ক, কর্ড, এই ডিভিশন। তাহলে এটা হচ্ছে আপার ট্রাঙ্ক, এটা হচ্ছে মিডল ট্রাঙ্ক, এটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক। এবার ডালপালা থেকে কি আসবে? তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র, প্রত্যেকটা সামনের ডাল, এটা হচ্ছে পেছনের ডাল। এই পেছনে যারা থাকলো, মানে সামনে আর পেছনে, বুঝেছেন তো? আবার সে অ্যানাটমিক্যাল পজিশনের কথা মাথায় রাখতে হবে। সামনে মানে এরা সামনের দিকে চলে গিয়েছে, এই 3টা। আর এটা হচ্ছে পেছনের দিকে চলে গিয়েছে। পেছনে মানে কি? পেছনে মানে হচ্ছে আপনার স্ক্যাপুলা, ঠিক আছে? স্ক্যাপুলার দিকে চলে গিয়েছে। সো এই যে বলছিলাম কি, পোস্টেরিয়র যারা হচ্ছে ডিভিশন, ডাল যেগুলো হচ্ছে, তাহলে হচ্ছে পোস্টেরিয়র তারা কিন্তু কোথায় যাচ্ছে? সবাই পেছনের দিকে যাচ্ছে। তাহলে অ্যান্টেরিয়রগুলো হচ্ছে সামনের দিকে যাবে, আর পোস্টেরিয়রগুলো হচ্ছে পেছনের দিকে আসবে। পেছনে কার দিকে? স্ক্যাপুলার দিকে। স্ক্যাপুলার কোন দিকে? সাব স্ক্যাপুলার সারফেসের দিকে তাদের টার্গেট থাকবে। আর বাকি 3টা কোথায় চলে যাবে? সামনের দিকে। ক্লিয়ার? আচ্ছা, এইমাত্র ভদ্রলোককে এখানে পাওয়া গেল, আমরা ওনাকে কাজে লাগাবো।
এখন আসি আমরা এই যে অ্যান্টেরিয়র ডিভিশন থেকে কি কি আসে আর পোস্টেরিয়র। বিষয়টা হচ্ছে এই যে পেছনে যারা গেল এদের তো মন খারাপ। কেন? কারণ হচ্ছে সারা জীবন ওদেরকে পেছনে থাকতে হবে। এই জন্য তারা সলা পরামর্শ করে তারা কি করলো, একটা জোট গঠন করলো যে সারা জীবন পেছনে না থেকে আমরা কি করব, আমরা একসাথে চলি। এই জোটের নাম হলো বাংলাদেশ পোস্টেরিয়র জোট অথবা পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ড তার মানে সব কয়টা পোস্টেরিয়র কর্ড পেছনের দিকে চলে আসে। পোস্টেরিয়র কর্ড গেল, সামনে যারা আছে যারা তো প্রিভিলেজড, এরা আসলে পেছনে পশ্চাৎপদদের মতো করে এরা আসলে একমত হতে পারলো না। সুতরাং উপরের দুজন সিদ্ধান্ত নিল যে তারা হচ্ছে একসাথে থাকবে, কিন্তু নিচের ভদ্রলোককে তারা নেবে না, ওনাকে একাই চলতে হবে। এই যে উপরের দুটো ডিভিশন একসাথে হয়ে তৈরি করলো ল্যাটারাল কর্ড, আর যিনি একা একা যেতে হলো তার নাম হচ্ছে মিডিয়াল কর্ড। মিডিয়াল কর্ড তাহলে ল্যাটারাল কর্ড মানে হচ্ছে এই, ওকে, এই উনি একা যাচ্ছেন মিডিয়ালি, উনি একা যাচ্ছেন ল্যাটারাল। এই রুটের কথা বলি, ট্রাঙ্কের কথা বলি, ডিভিশনের কথা বলি, সব কিন্তু হচ্ছে এই জায়গা। এবং এই যে কর্ড যেখানে ফরমেশন হয়, ঠিক আছে, অ্যাপেক্স অফ দ্য এক্সিলাতে এসে কিন্তু কর্ডগুলো তৈরি হয়। সো দিস এ ভেরি ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট এরিয়া। এইটা কিন্তু হচ্ছে আঘাতজনিত কারণে যে কোনো সময় বিপদ, কিন্তু এটার জন্য একটা ভেরি ভালনারেবল সাইট। সো আমরা কর্ড, পেছনে গেল পোস্টেরিয়র কর্ড, সামনে গেল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কর্ড। পরীক্ষা আসবে কি? পরীক্ষা আসবে রুট থেকে কি কি আসে, ট্রাঙ্ক থেকে কি কি আসে, কর্ড থেকে কি কি নার্ভ আসে। আমি আপনাকে বলবো লেকচার শিটের 12 এবং 13 নম্বর পেজে চলে যান, প্রতিটা লাইন পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং এখন আমরা ওখানে যদি দেখি, ছবিটার দিকে যদি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন, শুধুমাত্র C5 থেকে একটা নার্ভ তৈরি হয় যার নাম হচ্ছে ডর্সাল স্ক্যাপুলার নার্ভ। আরেকটা নার্ভ আসে রুট থেকে, সেটা হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, 5, 6, 7 থেকে, যার নাম হচ্ছে লং থোরাসিক নার্ভ। সেই লং থোরাসিক নার্ভ যার আরেকটা নাম হচ্ছে নার্ভ টু স্যারাটাস অ্যান্টেরিয়র। নার্ভ টু স্যারাটাস অ্যান্টেরিয়র, যে কিনা পেছনে স্যারাটাস অ্যান্টেরিয়র মাসলের সাপ্লাই দেয়। এই যে স্ক্যাপুলার যে ইনার বর্ডারে স্যারাটাস অ্যান্টেরিয়র থাকে, এবং সে কি করে স্ক্যাপুলাকে নিচের দিকে চেপে ধরে রাখে, বিশেষ করে মিডিয়াল বর্ডারকে। যদি কোনো কারণে এই স্যারাটাস অ্যান্টেরিয়র প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে নার্ভ টু স্যারাটাস অ্যান্টেরিয়র প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে স্যারাটাস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইজড হবে। সুতরাং মিডিয়াল বর্ডার যে চেপে ধরে রাখা সেটি হবে না। সুতরাং পেশেন্টকে যখন আপনি পেছনে ব্যাক ফিরে হাত করতে বলবেন, দ্য মিডিয়াল বর্ডার উইল বি এলিভেটেড। দিস ইজ কল্ড উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা। কার কারণে হচ্ছে? হচ্ছে বেসিক্যালি হচ্ছে নার্ভ টু স্যারাটাস অ্যান্টেরিয়রের কারণ, প্যারালাইসিস হবার কারণে। ঠিক আছে, নার্ভ টু স্যারাটাস। এইবার আসেন ট্রাঙ্ক থেকে কি কি নার্ভ আসে। ট্রাঙ্ক থেকে আসে দুটো নার্ভ, একটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস, আর একটা হচ্ছে, সরি আগে মনে হয় আমি স্ক্লেনি বলেছিলাম, সাবক্লেভিয়াস মাসল, তাই না? নার্ভ টু সাবক্লেভিয়াস। আর এটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, যার সাপ্লাই হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসলের উপর। এটা প্যারালাইসিস হলে সুপ্রাস্পাইনাটাস মাসল প্যারালাইসিস হতে পারে। এখন আসেন কর্ড থেকে কি কি নার্ভ আসে। খুব মনোযোগ দিয়ে দেখলে আপনি জিনিসটা বলতে পারবেন। পোস্টেরিয়র কর্ড, যে কিনা গিয়েছিল স্ক্যাপুলার দিকে, সাবস্ক্যাপুলার সারফেসের দিকে ছিল নজর, এবং সব কয়টা দেখবেন যে নার্ভগুলো সাবস্ক্যাপুলার লাগানো আছে, তারা সবাই এসেছে কোথা থেকে? সাবস্ক্যাপুলার নার্ভ থেকে। ঠিক আছে, এই যে লুক অ্যাট দিস পোস্টেরিয়র, যাদের নামের সাথে সাবস্ক্যাপুলার লাগানো আছে, তারা সবাই এসেছে সাবস্ক্যাপুলার পোস্টেরিয়র কর্ড থেকে। এখানে একজন ভিআইপি আছে, তাকে বিশেষভাবে মনে রাখেন, দুজন ভিআইপি, একটা হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, আরেকটা হচ্ছে রেডিয়াল নার্ভ।
তাহলে অ্যাক্সিলারির জন্ম কোথায়? পোস্টেরিয়র কর্ডে। রেডিয়ালের জন্ম কোথায়? পোস্টেরিয়র কর্ডে। তাহলে পোস্টেরিয়র কর্ড মানে কি? সে এসেছে 5 থেকে 6 থেকে 7 থেকে 8 থেকে T1 থেকে। সুতরাং এই যে পোস্টেরিয়র কর্ডের রেডিয়াল নার্ভের জন্ম, তাহলে তার রুট ভ্যালু কি? রুট ভ্যালু হচ্ছে সবগুলা C5 থেকে T1 পর্যন্ত। অ্যাক্সিলারি নার্ভের তাহলে কোথায়? লজিক্যালি সবগুলো হওয়ার কথা, কিন্তু অ্যাক্সিলারি সাপ্লাই কোথায়? সাপ্লাই হচ্ছে উপরের দিকে, আর্মের দিকে। এখন আপনার বাসায় ধরেন এখানে হচ্ছে ছাদ থেকে পাইপলাইন আসছে, দুইটা পানির পাইপ। একটা পানির পাইপ আপনার বাসায় ঢুকে কিচেনে, আরেকটা যাবে হচ্ছে দূরের ওয়াশরুমে। সো পানির পাইপ যখন আসবে, আপনি কিচেনে যে পাইপটা যাবে, তাকে তো আর এত দূর কষ্ট করে টেনে নিয়ে বাড়তি নিয়ে যাওয়ার দরকার নেই, কার তো এখানে কোনো ফাংশন নেই। সুতরাং উপর থেকে যে নার্ভগুলো এসে উপরে শেষ হচ্ছে, এই কারণে পোস্টেরিয়র কর্ড থেকে আসলে ফাইবারগুলো হচ্ছে C5-6, আর রেডিয়ালের কাজ যেহেতু একদম আঙুল পর্যন্ত, সুতরাং তাকে অত দূর টেনে নিয়ে C5 থেকে T1 ফাইবারগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে, যদিও সে পোস্টেরিয়র কর্ড। এই কারণে সার্ভাইকাল পোস্টেরিয়র কর্ড হওয়া সত্ত্বেও 5 এবং 6 হচ্ছে তার ফাইবারের। ওকে, তাহলে আমরা এগুলো পেলাম অল দ্য সাবস্ক্যাপুলারিস উইথ অ্যাক্সিলারি নার্ভ অ্যান্ড দ্য রেডিয়াল নার্ভ। ক্লিয়ার? এখন আসেন, যে সকল নার্ভের নামের সাথে মিডিয়াল লাগানো আছে, দেখেন সবার জন্ম হচ্ছে মিডিয়াল কর্ড থেকে। তাহলে পরীক্ষা যদি বলে যে মিডিয়াল কর্ড থেকে কি আসে, সবার আগে মিডিয়াল শব্দটা খুঁজব। মিডিয়াল মধ্যে কি আছে দেখেন? মিডিয়াল পেক্টোরাল, মিডিয়াল কিউটেনাস নার্ভ অফ দি আর্ম, মিডিয়াল কিউটেনাস নার্ভ অফ দি ফোর আর্ম, মিডিয়াল রুট অফ দি মিডিয়ান। আমরা জানি যে মিডিয়ানের জন্ম হচ্ছে ল্যাটারাল এবং মিডিয়ালের সমন্বয়, ল্যাটারাল এবং মিডিয়ালের সমন্বয়। এখন এখানে একজন ভিআইপি আছেন, একে স্পেশালি মনে রাখতে হবে, তার নাম হচ্ছে আলনার নার্ভ। সো মিডিয়ানে একজন ভিআইপি পেলাম, তার নাম হচ্ছে আলনা। পোস্টেরিয়র কর্ডে একজন ভিআইপি পেলাম, তার নাম হচ্ছে দুজন, একজন হচ্ছে রেডিয়াল আর হচ্ছে অ্যাক্সিলারি। যে সকল নার্ভের নামের সাথে মিডিয়াল লাগানো আছে তারা সবাই হচ্ছে মিডিয়ান নার্ভ থেকে জন্ম। যে সকল নার্ভের নামের সাথে ল্যাটারাল লাগানো আছে তাদের সবার জন্ম হচ্ছে ল্যাটারাল কর্ড থেকে। যেমন দেখেন ল্যাটারাল পেক্টোরাল, ল্যাটারাল রুট অফ দি মিডিয়ান নার্ভ, ঠিক আছে? এইখানে একজন ভিআইপি আছে, তার নাম কি? মাস্কুলোকিউটেনিয়াস। মাস্কুলোকিউটেনিয়াস। তাহলে সেই মাস্কুলোকিউটেনিয়াস যে কিনা আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছিল, মনে পড়ে? আচ্ছা, তাহলে এই যে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ যখন, এখন আপনাকে সহজে বলি, তাহলে এই মাস্কুলোকিউটেনিয়াসের রুট ভ্যালু কি? মাস্কুলোকিউটেনিয়াসের রুট ভ্যালু হচ্ছে 5-6, কারণ সে কোথা থেকে আসে? আপার ট্রাঙ্ক থেকে যাচ্ছে। তাহলে আলনার নার্ভের রুট ভ্যালু কি? সে লোয়ার ট্রাঙ্ক থেকে আসছে বেসিক্যালি, তাহলে মানে হচ্ছে C8-T1। মিডিয়ান নার্ভের রুট ভ্যালু কি? মিডিয়ান ইজ এ কম্বিনেশন অফ ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল কর্ড, সুতরাং তার রুট ভ্যালু সব কয়টা? 5, 6, 7, 8, T1। রেডিয়ালের রুট ভ্যালু কি? রেডিয়ালের রুট ভ্যালু তাহলে 5, 6, 7, 8, T1। অ্যাক্সিলার রুট ভ্যালু কি? 5 এবং 6। ওকে, আচ্ছা, এখন আসেন, এই যে আমরা রুট ভ্যালুগুলো পড়ে ফেললাম, এক্ষেত্রে আমরা এখন লেশন পড়ব। লেশন, লেশনের ক্ষেত্রে কি হচ্ছে? ধরেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ঠিক আছে, তার যখন ব্রিথ প্রেজেন্টেশন হয় অথবা কোনো কারণে হ্যান্ড প্রলাপস হয়ে গেল, আনট্রেইন দায় কি করছে? তাকে ধরে টানাটানি করছে, ওকে, অথবা টোটাল অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স হবে, সেখানে করতে গিয়ে এখানে কি হচ্ছে? এখানে কোনো বড় ধরনের আঘাত পেয়েছেন, ঠিক আছে? এরপরে বেসিক্যালি হচ্ছে বার্থ ইনজুরি, বাচ্চাদের ক্ষেত্রে বার্থ ইনজুরিটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে কি করেছে? শোল্ডারের উপরে পড়েছে, যখন অ্যাক্সিডেন্ট উনি শোল্ডারের উপরে পড়েছে, অথবা ব্র্যাকিয়াল ব্লক, প্লেক্সাস ব্লক করতে গিয়ে কোথায় আঘাত লেগেছে? আঘাতটা লেগেছে হচ্ছে
এই জায়গাগুলোর ভেতরে। তার মানে আপার ট্রাঙ্ক অথবা তার রুটগুলো, রুটে মানে হচ্ছে আপার ট্রাঙ্ক এফেক্টেড হচ্ছে, তার মানে এই উপরের রুটগুলোতে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা সামহাউ আপার ট্রাঙ্ক ইন দি ইনজুর্ড। তাহলে কি হলো, এখান থেকে কোন ভিআইপি আসে? মাসকুলোকিউটেনিয়াস। তার সাপ্লাই কোথায়? সাপ্লাই হচ্ছে উপরের দিকে, এফেক্টেড হয়ে গেল। আরেকটা ঘটনা, সেকেন্ড ঘটনাটা হচ্ছে ধরেন আনডিউ অ্যাবডাকশন, গাছে উঠছিল হঠাৎ করে পড়তে গিয়ে ঝট করে ধরে ফেললো, ওকে, অথবা প্যানক্রেস টিউমার অপারেশন করতে 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 গিয়ে ঠিক এই জায়গাগুলোকে এফেক্টেড করে ফেলে। অথবা কি হলো, এই টোটাল এক্সিলারি ক্লিয়ারেন্স করতে গিয়েছেন, আনডিউলি উনি উপরে উঠতে 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 চলে গিয়েছেন, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে বার্থ ইনজুরিও একটা কারণ হতে পারে। ঝামেলাটা কোথায় হয়েছে? এই জায়গা, ওয়েদার নিচের দিকে রুট অথবা এই ট্রাঙ্ক। তাহলে উপরের ট্রাঙ্ক যখন ইনজুরি হবে এটাকে আমরা বলবো আর্প পলসি। নিচের দিকে ট্রাঙ্ক যখন ইনজুরি হবে তখন আমরা বলবো ক্লাম্পকিস, KLMPKES, ক্লাম্পকিস প্যারালাইসিস। এই যে আর্পস পলসি মনে রাখার জন্য মনে রাখবেন, অ্যালফাবেটিক্যালি ই আগে, কে পরে। তার মানে হচ্ছে উপরের ট্রাঙ্ক মানে আপার ট্রাঙ্ক যদি ইনজুরি হয় তার নাম হচ্ছে আর্পস প্যারালাইসিস, নিচের দিকে যদি হয় ক্লাম্পকিস প্যারালাইসিস। কি হবে? তাহলে আমরা জানি উপরের দিক থেকে আসে কি পেক্টোরাল, ল্যাটারাল পেক্টোরাল, আসে মাস্কুলোকিউটেনিয়াস, বেসিক্যালি মাস্কুলোকিউটেনিয়াস। মাস্কুলো আর্ম মানে হচ্ছে প্যারালাইসিসটা উপরের দিকে, তাহলে উপরের মানে হচ্ছে আমার আর্মের মাসল বেশি অ্যাফেক্টেড হবে। এখানে অ্যাফেক্টেড হবে হচ্ছে বেসিক্যালি এই যে ব্র্যাকিয়ালিস, তারপর ব্র্যাকিও রেডিয়ালিস, মাস্কুলোকিউটেনিয়াস যাদের সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এর সাথে হচ্ছে পার্শিয়ালি সুপাইনেটর। এই ঘটনার কারণে উপরের দিকে পলসিটা হবে আর্মের দিকে, এবং পেশেন্টের কিন্তু কি হবে, ফোর আর্ম ইজ প্রোনেটেড পেছনের দিকে, এই অ্যাডাক্টেড থাকবে। দিস ইজ কল্ড পোর্টার্স টিপস হ্যান্ড আর ওয়েটার্স টিপস হ্যান্ড, পুলিশম্যান টিপস হ্যান্ড, পেছন দিয়ে টাকানো, ওকে। ইট ইজ ডিউ টু আর্পস পলসি। What about the Klumpkiss paralysis? So লোয়ার ট্রাঙ্ক যেহেতু, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি লোয়ার ট্রাঙ্ক এফেক্টেড হওয়া মানে হচ্ছে সব মিডিয়াল যেগুলো নাম ছিল ওগুলো এফেক্টেড। স্পেশালি কোন ভিআইপি? এই আলনার, যার এলাকা হচ্ছে হাত, all the muscles, মনে পড়ে, all the short muscles of the hands, it is supplied with ulnar nerve except lumbrical 1, 2, thinner, ওকে, থিনারের ওই অল দ্য থিনার্স এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস। তার মানে হাতের দিকে পেশেন্টের উইকনেসটা বেশি হবে। সো আর্পসে উপরের দিকে পলসি বেশি হবে, ক্লাম্পকিসে নিচের দিকে পলসিটা বেশি হবে। এবং এটা পরীক্ষার জন্য, এখন কথা হচ্ছে যে আপনি পরীক্ষার জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরেন এই যে বার্থ ইনজুরি হলো, মানুষটাকে টানছে, ওকে, আই এম পুলিং দিস বেবি, ওকে, হ্যান্ড, যখনই আমি পুল করতে যাব টানটা কোন দিকে পড়বে? টান কিন্তু উপরের দিকে আগে পড়বে। একজন টানছি, তাহলে উপরের দিকে যখন হবে বেসিক্যালি আপার ট্রাঙ্ক, তাহলে আপার ট্রাঙ্কে যখন হবে তা বেসিক্যালি কোন রুটটা বেশি এফেক্টেড হবে? এফেক্টেড হবে কিন্তু C5, এরপরে কে C6। সো হুইচ রুট ইজ মোস্ট ভালনারেবল? C5। একইভাবে নিচের দিকে যখন আমি টানবো আনডিউ অ্যাবডাকশন, কোন রুটটা বেশি ভালনারেবল ইন কেস অফ ক্লাম্পকিস প্যারালাইসিস? ডেফিনেটলি T1, তারপরে C8, ওকে। সিঙ্গেল বেস যদি থাকতো সেক্ষেত্রে T1 হচ্ছে আপনার অ্যান্সার ইন কেস অফ ক্লাম্পকিস প্যারালাইসিস। ইন কেস অফ আর্পস পলসি C5 ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা মাসল এফেক্টেড
কোন রুট এফেক্টেড, পেশেন্টের ফিচার কি, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ব্র্যাকিয়াল প্লেক্সাসের লেশনের ক্ষেত্রে জানা অত্যন্ত জরুরি। ওকে, তাহলে এটা শেষ করো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভুলে গেলাম কিনা, রেডি? এবার একটা গল্প বলি, চলো। গল্পটা হচ্ছে কি, গল্পটা হলো একজন বাবা তার একটা জমি রেখে দিয়েছে। হ্যাঁ, জমিটা কিরকম? জমিটা হচ্ছে বিরাট রাস্তার পাশে, এই হচ্ছে জমিটা, এটা হলো সামনের দিক, ধরেন অ্যান্টিরিয়রলি। এটা রাস্তা, হ্যাঁ, এটা হলো পেছনের দিকে, এখানে কোনো পথ নাই। এই ভদ্রলোকের একটা ছেলে, 1 son and 3 daughters, 3 মেয়ে 1 ছেলে। এমত অবস্থায় জমিটা উনি ওদের মধ্যে ভাগ করে দিতে চান। এখন জমিটা সামনে এবং পেছনে ভাগ হবে। সামনে এবং পেছনে ভাগ হবে। এখন নিয়ম অনুযায়ী কি, ছেলে 2 গুণ পাবে, মেয়েগুলা 1 গুণ পাবে। ইসলামের ধর্মের নিয়ম অনুযায়ী হাফ পাবে মেয়েরা, আর ছেলে পাবে 1, অথবা ছেলে 2 গুণ, মেয়ে 1। এখন এই জমিটা কিভাবে ভাগ করা উচিত? ধরেন ছেলে যদি সামনে থেকে 2 ভাগ নিয়ে যায়, তাহলে তো পথের এই সামনে যে জমিটুকু, এটার দাম পেছনের জমির চেয়ে অনেক বেশি, নিশ্চিতভাবে বেশি। তাহলে মেয়েরা যদি সবাই 3 ভাগ, 3 বোন 3 ভাগ নেয়, তাহলে তারা কিন্তু কম্পারেটিভলি লুজার হয়। তারা ভাইকে প্রস্তাব দিল যে তুমি ভাই পেছন থেকে ডাবল নিয়ে যাও, মানে যা কিছু আছে নাও, দ্বিগুণ নিয়ে যাও, আর আমাদেরকে হচ্ছে সামনের দিকে দাও। তাহলে কস্টিংয়ের দিক থেকে তারা প্রকৃতি লাভবান হলো। ওকে, তাহলে ছেলেটা ভালো ছেলে, সে কি করলো, রাজি হলো। সে যখন রাজি হলো, সে পেছন থেকে, পেছনের অংশ থেকে পুরোটা নিয়ে গেল। ঠিক আছে, দ্বিগুণ নিয়ে গেল, সে দ্বিগুণ পরিমাণ জমি পেছন থেকে নিয়ে গেল। এটা হচ্ছে ছেলেটা পেছন। আর মেয়েগুলো কি করলো, তখন জিনিসটাকে 3 ভাগ করে তারা 3 জন নিয়ে নিল। ঠিক আছে, বড় মেয়ে, ওকে, বড় মেয়ের নামটা অনেক বড় ছিল, বাবা শখ করে রেখেছিলেন বড় নাম, মাস্কুলোকিউটেনিয়াস। এই জমিটা ছিল আসলে কিছু না, জমিটা ছিল আপার লিম। এবং এই ভদ্রলোকের নাম ছিল মিস্টার ব্র্যাকিয়াল প্লেক্সাস। একটু মুছে নেই, ব্র্যাকিয়াল প্লেক্সাস। এই ভদ্রলোকের ছেলে না, তার নাম ছিল রেডিয়াল। 3 কন্যা, বড় কন্যার নাম ছিল কি, মাস্কুলোকিউটেনিয়াস, অনেক বড় নাম। মাঝখানের মেয়ে নামও ভালো, মিডিয়া। অ্যান্ড দ্য লাস্ট মেয়ে, ছোট্ট মেয়ে, নামটাও ছোট্ট, আলনা, পিচ্ছি। তারা কি করলো, তারা সামনের থেকে নিল। প্রথম নিল মাস্কুলোকিউটেনিয়াস, এরপরে হচ্ছে যে ছিল সে মিডিয়ান, এটা আবার একটু সেলফিশ। সে কি করেছে, সে শুধু নেয় নাই, তার ছোট বোনের কিছু জায়গার উপর ভাগ বসিয়েছে। ছোট বোনের কিছু জায়গা সে দখল করেছে। ছোট বোন কি করে বাকি জানিল,
দিস ইজ দ্য হ্যান্ড। এই আপার লিম্বের প্রথম নিল মাস্কুলোকিউটেনিয়াস, এরপর নিল মিডিয়ান, ছোট জন্য কি করবে সে বাকি যা ছিল হ্যান্ড, ওকে, হ্যান্ডের অংশটা পেয়ে গেল হচ্ছে আলনা। কিন্তু ওই যে কি করেছে, তার উপরে জায়গা দখল করেছে, জায়গা দখল করেছে। কোন জায়গাটা? থিনার এরিয়া, মনে পড়ে? থিনার এরিয়া, বাকি যা কিছু ছিল। সো আর ওই যে ছিল পেছন থেকে রেডিয়াল, সে কোথা থেকে নিল? পেছন থেকে। তার মানে হচ্ছে পেছনে যা কিছু ছিল নিয়ে গেল সব কে? রেডিয়াল। ওকে, সো রেডিয়াল মানে হচ্ছে পোস্টেরিয়র, এই কথাটা মনে রাখবেন। রেডিয়াল মানে হচ্ছে পোস্টেরিয়র। রেডিয়ালের জন্ম পোস্টেরিয়র করে, রেডিয়াল ফোর আর্মের পেছনে সাপ্লাই দেয়, রেডিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দেয়। রেডিয়াল তার সেন্সরি সাপ্লাই হচ্ছে ডরসাম অফ দি হ্যান্ড, যেটা হচ্ছে পোস্টেরিয়রলি, এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট জোন অফ রেডিয়াল নার্ভ ইজ দিস ইজ দ্য এরিয়া। ফার্স্ট ওয়েব স্পেস, আঙ্গুলের ফাঁকগুলোকে বলা হয় ওয়েব স্পেস। দ্য ফার্স্ট স্পেস, যদি রেডিয়ালের ইন্ডিপেন্ডেন্ট জোন খুঁজতে চান, দিস ইজ রেডিয়াল নার্ভ। ওকে, রেডিয়াল মনে রাখার জন্য মনে রাখবো, রেডিয়াল মানে হচ্ছে পোস্টেরিয়র, পোস্টেরিয়র, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। ওকে, আলনা, আলনা মানে হলো তাহলে সামনে কে কে? ওই যে সেই শুরুর দিকে মাস্কুলোকিউটেনিয়াস, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সাপ্লাইড উইথ দ্য মিডিয়ান, অ্যান্ড হাতের সামনে বেশিবার হাত মানি বেসিক্যালি হচ্ছে কে? আলনার কথা আমরা বলছিলাম। ওকে, এখন আলনা আরেকটা কথা মনে রাখবেন, আলনা মানি হলো মিডিয়াল, আলনা মানি হচ্ছে মিডিয়াল। কিভাবে মিডিয়াল? আলনার জন্ম কোথায়? আলনার জন্ম হচ্ছে মিডিয়াল কর্ডে। আলনার জন্ম হচ্ছে মিডিয়াল কর্ডের জন্ম, সে আলনা মিডিয়ালে যেতে থাকে, আলনা মিডিয়াল এপিকন্ডাইলের নিচ দিয়ে যায়, আলনা ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাসের মিডিয়াল পার্টকে সাপ্লাই দেয়। আলনা এখান থেকে মিডিয়ালি যাওয়ার সময় এখানে একটা ক্যানেল আছে, যার ক্যানেলের নাম হচ্ছে গায়ন্স ক্যানেল, তার নিচ দিয়ে যায়। এখানকার যে হাইপোথিনার মাসল, দ্য মোস্ট মিডিয়াল মাসল গ্রুপ, সেখানে সাপ্লাই দেয়। আলনা দ্য মোস্ট মিডিয়াল ফিঙ্গার, দ্য লিটল ফিঙ্গার, তার সব কিছু আলনা দেয়। এখানকার সমস্ত ডিজিটি মিনিমিগুলো হচ্ছে আলনা সাপ্লাই দেয়, এবং তার যে সেন্সরি সাপ্লাই সেটিও কিন্তু হচ্ছে মিডিয়ালি। লিটল ফিঙ্গারের সামনে পেছনে যা কিছু আছে এভরিথিং ইজ আলনা। সো আলনা মানে হচ্ছে আমরা মনে রাখবো মিডিয়ালি। আলনা এফেক্টেড হলে মিডিয়াল পোর্শনগুলো হচ্ছে এফেক্টেড হতে থাকবে। ক্লিয়ার? তাহলে এই কথা দুটো যদি মনে রাখার জন্য মনে রাখি, আমরা কিন্তু ব্রেকিয়াল প্লেক্সাসের ইম্পর্টেন্ট লেশনের জায়গাটা হচ্ছে আমরা এখন মনে রাখতে পারব। ক্লিয়ার? এখন আসেন, এই যে কে স্বার্থপরতা করেছিল? স্বার্থপরতা করেছিল কিন্তু মিডিয়ান, মিডিয়ান কিন্তু স্বার্থপরতা করেছিল। আমি ছবিটা সুন্দর করে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? হাতের মধ্যে আমি দিস দ্য পাম, এর মধ্যে তাহলে কথা আবার সেন্সরি সাপ্লাই যখন নিতে গেল, সেন্সরি রেডিয়ালকে কিন্তু আমরা পেছনে পাঠিয়ে দিয়েছি, সেন্সরি সাপ্লাই যখন সে দিতে গেল তখনও কিন্তু মিডিয়ান স্বার্থপরতা করেছে। কিভাবে স্বার্থপরতা করেছে? এই নেয়ার কথা ছিল, ঠিক আছে আলনা আর মিডিয়াল, এখানে তো আলনার এলাকা, তো যখন তুমি সেন্সরি নিবা 5টা আঙ্গুল 1, 2, 2.5 করে নাও ভাই, সেটা তো হচ্ছে না। তাহলে সে কি করছে? সে মিডিয়ান এখানে 1 নিল, 2 নিল, 3 নিল, 3.5 নিয়ে ফেলেছে। আর এখানে কি 1.5 কে নিল? পেল কে? আলনা। এখানেও আলনা বঞ্চিত। সো দ্য ল্যাটারাল 3.5, 1, 2, 3 and the half, it is sensory supplied with the median nerve, and the medial 1.5 it is supplied with the ulnar nerve. মনে থাকবে? তাহলে সেন্সরি আপনাকে যদি 30 সেকেন্ডে দেখতে বলা হয় যে কোন নার্ভের ইন্ডিপেন্ডেন্ট জোন কোনটা, আপনি একবারে দ্রুত দেখে ফেলতে চান, সেক্ষেত্রে হচ্ছে রেডিয়াল নার্ভ। ওকে, দিস ইজ দ্য ইন্ডেক্স ইন্ডিপেন্ডেন্ট জোন অফ মিডিয়ান, দ্য লিটল ফিঙ্গার ইন্ডিপেন্ডেন্ট জোন অফ আলনার নার্ভ। পেশেন্টের আলনার প্যারালিসিস দ্রুত দেখতে চান, দিস ইজ কল আলনার নার্ভ। ক্লিয়ার?
তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা সেন্সরি সাপ্লাইয়ের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করব। এখন আসেন আমরা জার্কস পড়ে ফেলবো। জার্কস, ডিপ জার্কস। এটা একটা ইনফিনিটি স্টার প্রশ্ন। ডিপ জার্কস এমন কোনো পরীক্ষা নাই, এমন কোনো সাবজেক্ট নাই যেখানে এটা পড়তে হবে আপনাকে। মনে রাখা খুবই সহজ। যেমন যদি বলা হয় যে পা থেকে মাথা পর্যন্ত ডিপ জার্কসগুলো কি কি, পা থেকে মাথা, তাহলে আপনি লিখতে পারবেন নাম্বার 1 অ্যাঙ্কেল জার্ক, তারপরে কি নি জার্ক, তারপরে কি পায়ে আর কোনো ডিপ জার্কস নেই, বাকি যা বলবেন সবই সুপারফিশিয়াল। ওকে, হাতে কি নিচ থেকে উপরে আসতে থাকেন, ঠিক আছে। একটা হচ্ছে বাইসেপস, সামনে থেকে পেছনে যাচ্ছি, সুপাইনেটর, পেছনে আছে কি ট্রাইসেপস। এই 5টা হচ্ছে ডিপ জার্কস। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত 8টি সংখ্যা লিখব। ওকে, এদেরকে কাপলিং করে ফেলেন। কাপল 1 2 3 4। মেয়েদের যে বালিশ খেলা হয়, মানুষ বেশি থাকে, চেয়ার কিন্তু কম থাকে, অথবা না বালিশ না, এটা চেয়ার খেলা, চেয়ারের সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি। সেক্ষেত্রে ধরেন এর মধ্যে শুরু হয়ে গেল, হতে 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 গান বন্ধ। যখনই গান বন্ধ হয়ে গেল তখন কি করলো, এক একজন বসে পড়লো। ইনি বসে পড়লেন এটার উপর, উনি বসে পড়লেন এটার উপরে, ওর জন্য এটা বরাদ্দ। এই ভদ্রলোকও বুদ্ধিমান, উনি এখানে বসে ধরা খেয়ে গেল কিন্তু এটা। এখন নার্ভকে তো আর শরীর থেকে বাদ দিয়ে দিতে পারবে না, জার্কসকে। সুতরাং ওনারা কি করবেন, ওনারা এটা ভাগাভাগি করে ব্যবহার করবেন। শেষ হয়ে গেল কিন্তু জার্কসের রুট ভ্যালুস। কিভাবে শেষ হলো, যেই জার্কস যে প্লেক্সাস থেকে আসে, কি প্লেক্সাস, সার্ভাইকাল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস, এখন আমরা ওই নাম্বারগুলোর সাথে সে কোন প্লেক্সাস থেকে আসে এটা শুধু অ্যাড করে দিব। অ্যাঙ্কেল তাহলে আসে স্যাক্রাল থেকে, S12। নি জার্কস আসে কোথা থেকে, লাম্বার, L34। বাইসেপস সুপাইনেটর, হাতের সব কিছু আছে সার্ভাইকাল, সুতরাং C5-6। টি আসে কোথা থেকে, C6-7। ক্লিয়ার? সুতরাং অ্যাঙ্কেল জার্কসের রুট ভ্যালু কত, S12, লাম্বার 3-4, বাইসেপস সুপাইনেটর 5-6, অ্যান্ড ট্রাইসেপস কোথা থেকে আসে, 7-8। শেষ। এখন পরীক্ষায় ধরেন কি এসেছে, গাইনিতে একটা সিঙ্গেল বেস্ট প্রশ্ন ছিল, রুট ভ্যালু অফ বাইসেপস জার্কস, রুট ভ্যালুস জার্কস। আপনি বলবেন নিশ্চিত C5-6, কিন্তু পরীক্ষার প্রশ্নটা কি ছিল আগে বুঝান। C5, C6, C7, C8, T1. Make your answer. The answer was C5. কেন? সব জার্কসেরই একটা মেইন কন্ট্রিবিউটর থাকে, আর একটা থেকে তার হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। সো মেইন কন্ট্রিবিউটর এর নামই আসলে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে, দ্য উইচ ওয়ান ইজ দ্য বেসিক রুট। মনে রাখার খুবই সহজ, প্রত্যেকটার সামনেরটা নাম্বার 1। তাহলে অ্যাঙ্কেলের ক্ষেত্রে S1, নিয়ের ক্ষেত্রে L3, বাইসেপসের ক্ষেত্রে C5, ট্রাইসেপসের ক্ষেত্রে C7। ওকে, হোয়াট অ্যাবাউট দ্য সুপাইনেটর? ভাই যেটা বাকি আছে ওটা নিয়ে নেবে। সো সুপাইনেটর উইল বি C6। এখন বলছেন যে সুপাইনেটর কেন 5 না, বাইসেপস কেন 6 না? জার্কস কোনটা আপনার প্রক্সিমালি, বাইসেপস, সো প্রক্সিমাল রুট সে নেবে, সুপাইনেটর নিচের দিকে, ও ডিস্টাল রুট নেবে। সো শেষ হয়ে গেল আমাদের জার্কস। আশা করি ভুল হওয়ার কোনো কারণ নাই, এটা একটা নিশ্চিত প্রশ্ন এবং পরীক্ষা আসার মতো। এবার শর্ট কোর্সের মধ্যে আমরা পড়ব ডারমাটম। ডারমাটম হলো 37 নাম্বার পেজে, ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে, বেশি জটিল কিছু না। ডারমাটম কোথা থেকে আসে, হাতের যা কিছু আছে
ঠিক আছে, এটা কি সেগমেন্টাল, এটা কিউটিনিয়াস ইনারভেশন ফ্রম দি স্পাইনাল নার্ভ, সিঙ্গেল স্পাইনাল নার্ভ, দিস কল ডার্মাটোম। এবং যা কিছু আছে 5 থেকে T1 এর মধ্যে, হাতের যা কিছু আছে সব 5 থেকে T1, ঠিক আছে, এবং T2 একদম এক্সিলারি এই সাইডে গিয়ে আমরা T2। তো পরীক্ষা আসবে বেসিক্যালি আপনার এই জায়গাটা। ওকে, এখন আপনাকে বলি যা কিছু আসবে সব কিন্তু ওই 5, 6, 7, 8 T1। ওকে, আমি হাতটাকে আঁকার চেষ্টা করছি, দেখেন এই হলো পরীক্ষা। This is the forearm. You can make a laugh observing, watching the thumb actually, but it's a very great source of information. এই যে এই অংশটা দিয়ে, বুড়ো আঙ্গুলটা দিয়ে কিন্তু আপনি একটা মাত্র অঙ্ক এখানে লিখতে পারেন, সেটা হচ্ছে C6. It looks like 6. So the area of this, the lateral part of the forearm and the thumb, it is supplied with C6. Okay, C6, এটা যদি মনে রাখতে পারেন আর কোনো কিছু আশা করি আপনার ভুল হবে না, বিকজ দ্য লিটল ফিঙ্গার C8, বাকি যা কিছু আছে 7, C6, T1, C7. ওকে, দ্য ডার্মাটমস বলেন C6, the radial mode, the radial part of side of the wrist and the thumb. ডার্মাটম শেষ। ডার্মাটমের পরে আমরা পড়ব হলো কার্পাল টানেল সিনড্রোম। ওকে, নেক্সট। আজকের মোটামুটি লাস্ট টপিক হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম এবং হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে, বাকিগুলো আমরা মোটামুটি কিছু রিভিউ করলে হয়ে যাবে। খুব লম্বা ক্লাসের আলোচনায় আপনাকে খুব প্রেশারাইজ করতে চাই না। চলে আসবেন পেজ নাম্বার 33-এ, 33, পেজ নাম্বার 33। হ্যাঁ, এই 33-এ ওখানে আছে কার্পাল বোন, কার্পাল বোনস। তাহলে হচ্ছে প্রক্সিমাল, তাই না? শি লুকস টু প্রিটি ট্রাইং টু ক্যাচ হার। ওকে, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তাহলে এটা হচ্ছে স্ক্যাফয়েড, তাই না? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুইট্রাল, পিজিফর্ম, আর হচ্ছে ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। হ্যামেট সাহেবের একটা হুক আছে, আবার হুক অফ হ্যামেট। পরীক্ষা কিন্তু আসছিল যে স্ক্যাফয়েড, লুনেট কি ট্রাইকুইট্রাল। A triquetral bone, it is adjacent to the scaphoid. It's a false because it is adjacent to the lunet. ঠিক আছে, আর স্ক্যাফয়েড কেন এত ইম্পর্টেন্ট? স্ক্যাফয়েডের ইম্পর্টেন্স হচ্ছে এখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য বোন যতগুলোতে হয়, এটা একটা কমনের সাইট। যদি কোনো কারণে ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে স্ক্যাফয়েডের অ্যাভাস্কুলার নেক্রোসিস। আর কোন কোন জায়গা আছে, এটা পরীক্ষার একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে ট্যালাসে। অ্যাভাস্কুলার নেক্রোসিস দ্য কমনেস্ট সাইট, যদি পরীক্ষায় একটা সিঙ্গেল বেস থাকে সেক্ষেত্রে আপনার উত্তর হবে হেড অফ দ্য হিউমার, হেড অফ দি ফিমার, হেড অফ দি ফিমার। আদার্স হচ্ছে স্ক্যাফয়েড ইন দি ট্যালাস। আচ্ছা, এখন আমরা যেটা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা লাস্ট যে দুইটা, হ্যাঁ, পিজিফর্ম আর দ্বিতীয় যেটা হচ্ছে শেষের দ্য মোস্ট মানে এক্সট্রিম দুইটা বোনকে আমরা কানেক্ট করব। উই ওয়ান্ট টু মেক এ ব্রিজ। ওকে, আমি এগুলো ভুলে যাচ্ছি। সো দিস দ্য স্ক্যাফয়েড অ্যান্ড দ্য পিজিফর্ম, দ্য প্রক্সিমাল অ্যান্ড দি, এটা হচ্ছে কি নিচের দিকে ট্র্যাপিজিয়াম অ্যান্ড দি হ্যামেট। ঠিক আছে, আমরা একটা ব্রিজ অঙ্কন করলাম, ইট ইজ দ্য ব্রিজ। ওকে, ব্রিজটার নিচ দিয়ে যা যায় তার নাম কি? এটা হচ্ছে টানেল। আরেকটা কাজ করেন, এই টানেলের পাশ দিয়ে একটা ক্যানেল খনন করেন।
ঠিক আছে, টানেল পাশ দিয়ে একটা ক্যানেল খনন করা। ওকে, তার নাম হচ্ছে, এর নাম হচ্ছে গায়োন্স ক্যানেল। গায়োন্স ক্যানেল। ওকে, গায়োন্স ক্যানেল। তাহলে টানেল এবং ক্যানেল, এই যে কার্পাল বোনের নিচে যে টানেল, তার নাম হচ্ছে কার্পাল টানেল। এই যে ব্রিজটা আপনি দেখলেন, তার নাম হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। ফ্লেক্সর রেটিনাকুলাম। পরীক্ষা প্রশ্ন আসবে দ্য ল্যাটারাল অ্যাটাচমেন্ট, তাহলে এটা যদি হয় স্ক্যাফয়েড, তাহলে এটা কিন্তু আপনার বুড়ো আঙ্গুল। তাহলে উপরে এই যে বোনস আছে, সে বোনসের নাম কি? রেডিয়াস। এখানে যে বোনস আছে তার নাম কি? আলনা। ক্লিয়ার? সো ওই যখন আপনার কোলিস হবে, সেক্ষেত্রে কিন্তু এই ফ্র্যাকচার স্ক্যাফয়েডও হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ফ্লেক্সর রেটিনাকুলামের অ্যাটাচমেন্ট মোস্ট এক্সট্রিম ল্যাটারাল এবং মোস্ট ল্যাটারাল। আর হচ্ছে মিডিয়াল হচ্ছে পিজিফর্ম অ্যান্ড দ্য হুক অফ হ্যামিড। নিচের অংশটা কি? এটা হচ্ছে কার্পাল টানেল। কার্পাল টানেল। পরীক্ষা আসবে এই রেটিনাকুলামের উপর দিয়ে কি কি যায় এবং নিচ দিয়ে কি কি আসে। তার মানে হচ্ছে আমরা এখন ছবিটা দেখলেই বুঝতে পারবো কার্পাল টানেলের কন্টেন্ট হচ্ছে তাহাই যাহা ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে যায়। সো এটার নিচ দিয়ে যা যা যায় সেটা হচ্ছে কার্পাল টানেলের কন্টেন্ট। আর এটা হচ্ছে সেই গায়োন্স ক্যানেল যেটা দিয়ে আলনার নার্ভ যায়। আমরা বলছিলাম যে আলনার নার্ভ এই পথ দিয়ে যাওয়ার পথে আটকা পড়ে। ক্লিয়ার? চলেন তাহলে আমরা ছবিটা দেখে আসি। কার্পাল টানেল, এটা আপনি পাবেন হচ্ছে আপনার বইয়ের 36 নম্বর পৃষ্ঠা, 36 নম্বর পেজে। আরো সুন্দর ছবি এখানে আপনি স্ট্রাকচারগুলো খুব ভালো করে দেখেন। এই ছবিটার ভেতরে খুব স্পষ্ট একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা দিস ইজ দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম। এটা হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। তার নিচ দিয়ে কি কি যায় আসেন এই লিস্টটা একবার আমরা পড়ে আসি, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। নিচ দিয়ে এই উত্তরটা আপনি পাবেন এডিট করবো এতটুকু। হ্যাঁ, 33 নম্বর পেজের, পেজ নাম্বার 33। এই 33 পেজের নিচে যে চার্টটা আছে খুব ভালো করে দেখেন। এটা হচ্ছে সেই ফ্লেক্সর রেটিনাকুলাম যেটা দুইটা নাম্বার, সংখ্যা হচ্ছে দুটো, এবং এটা পামার অ্যাপেনিয়াসের নিচ দিয়ে থাকে, নিচ দিয়ে যায়, এবং এটা একটা বেল্টের মতো কাজ করে, কারণ অনেকগুলো ফ্লেক্সর নার্ভকে এটা ফ্লেক্সর টেন্ডনকে এটা ধরে রাখতে হয়, জাস্ট লাইক এ বেল্ট। তাহলে এটা নিচ দিয়ে কি কি যায়? ডান পাশে দেখেন স্ট্রাকচার পাসিং ডিপ। নাম্বার 1 মিডিয়ান নার্ভ, 4টা ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, 4টা ডিজিটোরাম প্রোফান্ডাস। যখন কোনো নামের সাথে ডিজিটোরাম থাকবে, কোনো টেন্ডনের সাথে বা মাসলের সাথে, আপনি বুঝে নেবেন যে এগুলো সবকটা ডিজিটের জন্য যাচ্ছে, মানে 4টা ডিজিটের জন্য যাচ্ছে। পায়েও যদি থাকে তাও কিন্তু ধরে নেবেন যে 4টা ডিজিটের জন্য এটি যাচ্ছে, 4 ডিজিটস। ওকে, তাহলে ডিজিটোরাম। তাহলে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিসের 4টা, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের 4টা টেন্ডন, মোট 8টা। আর হচ্ছে ফ্লেক্সর পলিসিস একটা, ঠিক আছে। আর এর সাথে হচ্ছে মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ। এখন এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে মনে খুব ভালো করে ছবিগুলো দেখলে এবার বুঝতে পারবেন। আচ্ছা, এই যে নিচের দিকে কার্পালের সেই গায়ে লাগানো হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, নিচে 4টা টেন্ডন। ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিসের 4টা টেন্ডন, আর হচ্ছে এই হচ্ছে পলিসিস, পেয়েছেন পলিসিস, তাহলে 9টা টেন্ডন। এদের ঠিক উপর দিয়ে হচ্ছে মিডিয়ান নার্ভ, জাস্ট বিনিথ দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম, জাস্ট বিনিথ দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম।
যেহেতু মিডিয়ান ওই সময়ে আল্লাহকে বঞ্চিত করেছিল, সুতরাং আল্লাহ বা এই নামের কোনো কিছুই এখন আর মিডিয়ানের সাথে যেতে চাইবে না। সে কি করেছে ভালো করে দেখেন, ফ্লেক্সর রেটিনাকুলামের উপর দিয়ে আলনার নার্ভ এবং আলনার আর্টারি চলে গিয়েছে। আলনা নামের কোনো কিছু এখান থেকে যাবে না। রেডিয়ালের কোনো নার্ভ অথবা ভেসেল, আলনার কোনো নার্ভ অথবা ভেসেল সে কিন্তু এখান থেকে যাবে না। আরেকটা হচ্ছে, আপনি খুব মনোযোগ দিয়ে যদি দেখেন, ঠিক মিড লাইন বরাবর যদি আঙ্গুলটাকে এরকম করেন, এখানে মিড লাইন বরাবর একটা স্লিপ আছে, জাস্ট মিডল, দিস ইজ কল পামারিস লঙ্গাস টেন্ডন। এটাও কিন্তু ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে যায় না। সো রেটিনাকুলামের উপর দিয়ে কি কি যায়? নাম্বার 1 আলনার আর্টারি, নাম্বার 2 আলনার নার্ভ, অ্যান্ড কি যায়? পামারিস লঙ্গাস। নিচ দিয়ে কি কি যায়? 9টা টেন্ডন, ডিজিটোরামের 4টা, প্রফান্ডাসের আর সুপারফিশিয়ালিসের 4টা, পলিসিস 1টা এবং মিডিয়ান নার্ভ। পরীক্ষা আবার মিডিয়ান দেখলেই কিন্তু আপনি ট্রু দিতে যাবেন না। কারণ হচ্ছে এই যে থিনার এরিয়ায় যে সাপ্লাই দেয় কিউটিনিয়াস, সে কিন্তু যেহেতু কিউটিনিয়াস, সে কিন্তু নিচ দিয়ে ঢুকবে না, সে কিন্তু উপর থেকেই আসবে। সো কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ দি মিডিয়ান নার্ভ সে কিন্তু কার্পাল টানেলের কন্টেন্ট নয়। সো কিউটিনিয়াস আছে কিনা এটা মাথায় নিয়ে নিতে হবে। ক্লিয়ার? এখন ঘটনাটা কি হচ্ছে, এই যেরকম একটা টাইট বেল্টের ভেতরে এতগুলা টেন্ডন, সে কাজ করছে, আমি সুইংিং করছি, ড্রাইভিং করছি, আমি কোনো ভাইব্রেটিং কাজ করছি, মেকানিক্যাল যে কোনো স্ট্রেচ, দিস ইজ এ কম্প্যাক্ট এরিয়া। সেখানে কি হচ্ছে, এক ধরনের ফ্রিকশন, মেকানিক্যাল ফ্রিকশন। ওয়ার দেয়ার ইজ এ ফ্রিকশন, টেন্ডনস আর ইন ফ্রিকশন, দেয়ার ইজ ইডিমা, কালেকশন অফ ফ্লুইড। অথবা কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে, যে সকল কন্ডিশনে এখানে এই এরিয়াটা কম্প্রেস হতে পারে, ইডিমা। এবং আমরা জানি যে রাতের বেলা মানুষ যখন রেস্টে থাকে তখন কি হয়, তখন ইডিমা বাড়ে, দিনের বেলা কাজের কারণে ইডিমা কমে থাকে। তাহলে যখনই এখানে রাতের বেলা ইডিমা হবে, মানুষটা শুয়ে থাকবে, তার কিছু মেডিকেল কন্ডিশন, যেমন তার হাইপোথাইরয়েডিজম হতে পারে, যার যে কোনো রিমাটয়েড কন্ডিশন, রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, ইভেন নর্মাল প্রেগনেন্সি হতে পারে, অ্যাক্রোমেগালি হতে পারে, ঠিক আছে, ডায়াবেটিস হতে পারে, ওবেস পার্সনের হতে পারে, কিছু ফিজিওলজিক্যাল, কিছু মেডিকেল কন্ডিশন। এখানে কি হয়, পেশেন্টের ওই যেখান থেকে কার্পাল টানেল, এই কার্পাল টানেল ভেতরে কি হয়, ফ্লুইড কালেকশন। যখন ফ্লুইড কালেকশন হয়, ভালো করে দেখেন, সবার উপর কিন্তু মিডিয়ান নার্ভ, তাহলে নিচে যখন ওয়াটার কালেকশন বা ইডেমা হচ্ছে, গ্র্যাজুয়ালি সবাই মিলে কি করছে, মিডিয়ান নার্ভকে অ্যাগেইনস্ট দি রেটিনাকুলাম সে চেপে ধরছে। যখনই সে চেপে ধরছে তখনই কি হচ্ছে, মিডিয়ান নার্ভের এরিয়াতে এক ধরনের কম্প্রেশন সে ফিল করছে। যখনই সে কম্প্রেশন ফিল করছে, মিডিয়ান নার্ভ যে সকল এলাকায় সাপ্লাই দিচ্ছে সেখানে কিন্তু টিংলিং নামনেস সেন্সেশন চলে আসছে। দিস ইজ কল কার্পাল টানেল সিনড্রোম, যেখানে কি হচ্ছে, মিডিয়ান নার্ভ এনট্র্যাপড হচ্ছে। সো মিডিয়ান নার্ভ যখন এনট্র্যাপড হবে তখন থিনার মাসেল এফেক্টেড হয়ে যাবে। মিডিয়ান নার্ভ যখন এনট্র্যাপড হবে তখন কিন্তু হচ্ছে কি, মিডিয়ান যেই যে 3.5-এর সাপ্লাই দিত, ওখানে এক ধরনের প্যারাস্থেসিয়া সেন্সেশন আসবে। মিডিয়ান যখন এফেক্টেড হবে কি হবে, মিডিয়ান যাদেরকে সাপ্লাই দিত সেই সাপ্লাইড মাসেলগুলো অ্যাট্রফি হয়ে যেতে পারে। সো দিস ইজ কল কার্পাল টানেল সিনড্রোম। ইট হ্যাজ মেকানিক্যাল কজ। 30 এর পরে ফিমেলদের এটা বেশি হয়, মেয়েদের বেশি হয়, প্রেগনেন্সিতে নর্মাল। কোনো কোনো মেয়ের আছে যেটা ফার্স্ট প্রেগনেন্সিতে শুরু হয়, পরে কিন্তু সেলফ রিজলভিং চলে যেতে পারে, আবার চলে নাও যেতে পারে, ঠিক আছে, যদি সে অনেক ওবেস বা অনেক ইয়ে থাকে, মেনটেন্স না করে। সো এই কার্পাল টানেল সিনড্রোম, ইট ইজ দ্য এনট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি অফ দি মিডিয়ান নার্ভ অ্যাট দি কার্পাল টানেল এরিয়া। ওকে, তাহলে এখন আপনি কি করবেন, এই পেশেন্ট কি করবে, তাহলে তার টিংটিং সেন্সেশন নিয়ে আসবে। আমরা নিশ্চিত হওয়ার জন্য কি করব, তাকে নার্ভ কন্ডাকশন স্টাডি করতে দেবো, এনসিএস করতে দিব। এটার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে, এখানে যখন সে ব্যথা নিয়ে আসবে, C6 রেডিকুলোপ্যাথি, আমার যখন সন্দেহ থাকবে যে এটা আবার ঘাট থেকে এসেছে কিনা, ঘাট থেকে এসেছে কিনা, এটা তখন আমার একটা সন্দেহ। C6 রেডিকুলোপ্যাথি পেশেন্টকে তাহলে এনসিএস করে আমি কি ট্রিটমেন্ট দেবো, ইনিশিয়ালি তাকে আমি ড্রাগ ট্রিটমেন্ট দিব। ড্রাগ ট্রিটমেন্টের সাথে কি দিতে পারি, তাকে নাইট স্প্রিন্ট দেবো। রাত্রেবেলা সে যখন ঘুমাবে তখন কিন্তু ফিক্স, নট ডে, আমরা বলি নাইট স্প্রিন্ট, অথবা কাজের সময় যদি হয় সে দিনের বেলা পড়ে থাকতে পারবে, কিন্তু বেশি আমরা বলি নাইট স্প্রিন্ট, রাতেবেলা তাকে দিব। তাহলে এটা ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হতে পারে হচ্ছে ফার্স্টে ড্রাগ ট্রিটমেন্ট দিব, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে সেটা দিব,
কিছু মায়োফেশিয়াল রিলিজ আছে সেটা দিতে পারি, নাইট স্প্লিন্টের কথা বললাম সেটা হতে পারে, আর কি ফাইনালে যদি না হয় সেক্ষেত্রে আমরা এই যে এক্সিশন অফ দি রেটিনা আমরা এটাকে এক্সিশন করে দেব, রিলিজ করে দেব, ঠিক আছে, মিডিয়ান কার্পাল টানেল রিলিজ করে পেশেন্টকে সিমটোমেটিক বা পেশেন্টকে সিমটম ফ্রি করে দেব আমরা। তাহলে এই ছিল কার্পাল টানেল সিনড্রোম। আসেন আজকের লাস্ট টপিক হচ্ছে শোল্ডার জয়েন্ট এবং রোটেটর কাফ। আমরা ছবিটা আগে দেখি। শোল্ডার পড়ার পূর্বে আমরা লেকচার শিটের 6-7 নাম্বার পেজটা একটু হাতে রাখবো। এই হাতে রাখার সময় আমি ওভারঅল আপনাকে একটা ভিউ দিতে চাই। শোল্ডার জয়েন্ট কি বলেছিলাম? ইটস এন লার্জ জয়েন্ট। নাম্বার 2, এটা বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে, বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট। এই সাইনোভিয়াল জয়েন্টে এটা কিন্তু হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ মোবিলাইজেশন, ঠিক আছে, এটা কিন্তু সব কিছু সার্কামডাকশন মুভমেন্ট আছে, সার্কামডাকশন মুভমেন্ট। এবং এই যে একটা লার্জ জয়েন্ট, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটার যে আর্টিকুলার সারফেস, মানে এই যে ইয়ের সাথে, এটা যে স্ক্যাপুলার সারফেসের সাথে যে লেগে থাকে এই হিউমারাসের হেডটা, এদের মধ্যে আর্টিকুলার সারফেস বলা হয় মাত্র 1/3, কোনো বলতে আছে 2, মানে 1/3 হচ্ছে এদের মধ্যে রিলেশন। তাহলে বাকি যে 3 ভাগের 2 ভাগ, এই যে এত বড় একটা জয়েন্ট, এর মধ্যে মাত্র 1/3 রিলেশন, ধরেন এই 1/3 রিলেশনে আছে, তো বাকি এরিয়াটা কে ফিল আপ করছে? তাহলে এই যে লুক অ্যাট দিস, হিয়ার ইজ দ্য এরিয়া, ওকে। তাহলে এই পুরো অংশটা ইট ইজ ফিল্ড আপ উইথ দ্য গ্লেনয়েড ল্যাব্রাম হুইচ ইজ আ ফাইব্রোকার্টিলেজ, ওকে। এবং এই কার্টিলেজের ভেতরে এই কার্টিলেজটা কি, পুরো জায়গাটা গ্লেনয়েড ল্যাব্রাম, টু মেক ইট স্লিপারি। আর্টিকুলার সারফেস কম থাকার সুবিধা কি? কারণ ওয়াইড রেঞ্জ অফ মোশন সেখানে দেয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এত বড় একটা জয়েন্ট, তাকে ধরে রাখছে কে? আপনি যদি যারা ভারোত্তোলন করে তাদের কথা চিন্তা করেন, দে ক্যান ক্যারি 400 পাউন্ডস, তার মানে হচ্ছে 250 কেজির মতো সে কিন্তু লিফট করতে পারে। তাহলে এই জিনিসটা খুলে পড়ে যায় না, কারণ হচ্ছে সামনের দিক থেকে পেছনের দিক থেকে সুপ্রাস্পাইনাটাস, এখান থেকে আসছে টেরিস মাইনর, ইনফ্রাস্পাইনাটাস এবং টেরিস মাইনর, এই সবাই গিয়ে এখানে লাগছে, কোথায় লাগছে? কিন্তু গ্রেটার টিউবারকুলে। আর এদিক থেকে এসে লাগছে ইনফ্রাস, তাই না, ভিতর থেকে আসছে। এই যে 4টা জিনিস পেছন থেকে এসে ধরে রাখলো এবং গিভিং অ্যান ট্রিমেন্ডাস সাপোর্ট, এইটার নাম হচ্ছে রোটেটর কাফ, ওকে, রোটেটর কাফ মাসল হুইচ স্টেবিলাইজ দ্য শোল্ডার জয়েন্ট। এখন এই যে শোল্ডার জয়েন্ট স্টেবিলাইজ, এই কারণে পেছন থেকে যেহেতু ধরে রাখে, সে কি করছে? অ্যান্টেরো ইনফেরিয়র ডিসলোকেশন ইজ মোস্ট কমন। আর একবার যদি ক্যাচ ছুটে যায় তাহলে তার রিকারেন্ট ডিসলোকেশন হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। এর সাথে আপনারা ভালো করে বুঝছেন যে এই যে সুপ্রাস্পাইনাটাস এখান থেকে আসছে, এসে কিন্তু সে কিন্তু অ্যাক্রোমিয়ান প্রসেসের নিচে দিয়ে লাগতেছে। তাহলে নিচে এক হাড্ডি হিউমেরাস, উপরে এক হাড্ডি অ্যাক্রোমিয়ান প্রসেস, দুটোর মাঝখান দিয়ে কি একটা লিগামেন্ট যাচ্ছে। তার আগে আমরা দেখে ফেলি, চলেন। সুপ্রাস্পাইনাটাস, ওই যে পেছনের দিকে দেখেন ইনফ্রাস্পাইনাটাস, নিচের দিকে হচ্ছে টেরিস মাইনর, আর এই পাশ থেকে আসতে হচ্ছে সাবস্ক্যাপুলারিস, ওকে। তাহলে রোটেটর কাফ ছবি আমরা দেখে ফেললাম। এখন আসেন এই যে উপরে, এই ছবিটাতে উপরের দিকে খুব ভালো করে দেখেন, উপরে অ্যাক্রোমিয়ান প্রসেস, সবার উপরে যে হাড়টা, নিচের দিকে হচ্ছে হেড অফ দ্য হিউমেরাস। এরপর থেকে এই যে সুপ্রাস্পাইনাটাস মাসল, সে কি করেছে? 2 হাড়ের মধ্যে দিয়ে গিয়ে গ্রেটার টিউবারকুলে লেগেছে। উপরে এক হাড়, নিচে এক, মাঝখানে কে? বার্সা। সো যেসব মানুষরা শোল্ডারের অনেক বহুল ব্যবহার করে, সুপ্রাস্পাইনাটাসের কাজ কি? শোল্ডারের প্রথম যে অ্যাবডাকশনটা হয় 0 to 15 ডিগ্রি, এই কাজটা, ইনিশিয়েশন অফ দ্য অ্যাবডাকশন, এই কাজটা করেছে সুপ্রাস্পাইনাটাস।
তারপরে 15 থেকে 90 ডিগ্রি কে করছে? ডেলটয়েড। তারপরে কে করছে? 90 থেকে 120 ডিগ্রি পর্যন্ত ট্র্যাপিজিয়াস, একদম এক্সট্রিম, পুরোটা ঘুরিয়ে নিচ্ছে কে? স্যারাটাস অ্যান্টেরিয়র। ঠিক আছে, মোর দ্যান 120 ডিগ্রি। সো যারা হচ্ছে ভিগোরাস কাজ করে, অথবা ভারী জিনিস তুলতে চায়, অথবা কোনো আঘাত পেয়েছে, অথবা যারা পেস বোলার্স, সে দূর থেকে এসে ঝট করে বলটা মেরে দিচ্ছে, ফ্রিকশন ফ্রিকশন, শুধু খেলার সময় তা কিন্তু না, সে যখন প্র্যাকটিস করে তার মানে হচ্ছে তার সুপ্রাস্পাইনাটাস রিপিটেডলি ফ্রিকশনের মধ্যে কিন্তু পড়ছে। যখনই হচ্ছে তাহলে দুই হাড়ের ভেতরে যখন সুপ্রাস্পাইনাটাস যাচ্ছে, সে কিন্তু রিপিটেড একটা ফ্রিকশনের মধ্যে পড়ছে। যখন সে রিপিটেড ফ্রিকশনের মধ্যে পড়ছে, sometimes supraspinatus may be partially tear and patient will get pain, সে ব্যথার কথা বলবে। এবং সে যখন যেতে থাকবে, তার কিন্তু কোনো কারণে যদি শোল্ডারের মধ্যে কোনো মানে প্রবলেম দেখা দেয়, পেশেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি ফিল করতে থাকবে। দিস ইজ কল সুপ্রাস্পাইনাটাস দুই জায়গার মাঝে পড়ে চিৎকার করছে, চিমটি কাটছে। দিস ইজ কল ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম, সে চিমটি কাটার শিকার হচ্ছে। সো ইম্পিঞ্জমেন্ট সিনড্রোমে দ্য মোস্ট এফেক্টেড টেন্ডন ইজ সুপ্রাস্পাইনাটাস। দ্বিতীয় যেটা হলো, পেশেন্টকে আমরা বললাম আপনি কাজ করেন, ঠিক আছে, পেশেন্ট কি বললো 60 থেকে 120-র মধ্যে যখন এরকম একটা ব্যথা পাবে, তখন কিন্তু আমি বুঝবো যে না, এটা সুপ্রাস্পাইনাটাস মে নট বি, এবং ইটস এ প্রবলেম উইথ দ্য শোল্ডার জয়েন্ট, আদার প্যাথোলজি। দিস ইজ কল পেইনফুল আর্ক। পেইনফুল আর্ক কখন বলবো? যেটা 60 থেকে 120 ডিগ্রির মধ্যে হবে, ঠিক আছে। এবং এই যে সুপ্রাস্পাইনাটাস, আমরা বললাম ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম এবং রোটেটর কাফের মধ্যে সবচেয়ে ভালনারেবল কে? ডেফিনেটলি সুপ্রাস্পাইনাটাস। এখন এই যে গ্লেনয়েড ল্যাব্রাম এখানে স্লিপারি এরিয়াতে ঘোরে, যেসব পেশেন্টের ডায়াবেটিস আছে, আমি এখন ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলছি, ইটস এ ভেরি কমন প্রবলেম। যেসব পেশেন্টের ডায়াবেটিস আছে, অথবা ধরেন প্যারালাইসিস হয়ে হাতটা অকেজ হয়ে গেছে, লং টাইম ইট ইজ কি ইমমোবাইল, তার এমআইয়ের হিস্ট্রি আছে, তারপরে হচ্ছে কোনো আঘাতের হিস্ট্রি আছে, অথবা তার কোনো টেন্ডনের কোনো ইনজুরি আছে, সেটার কারণে হাতটা বসে রেখেছে। ইভেন ইন অ্যাক্টিভিটি লং টার্ম প্রচুর কাজ, ব্রেনের ওয়ার্ক করছে, বাট দ্য জয়েন্ট ইজ লং টার্ম কম্পিউটার ইউজার অথবা ব্রাউজার, ওকে, যিনি বসে থাকেন, লিখছেন, কিন্তু তার জয়েন্টটা কিন্তু বসে থাকছে। এই ক্ষেত্রে মনে হয় দ্য টু সারফেস, এটা একটা সাইনোভিয়াল এরিয়া, এটাও একটা সাইনোভিয়াল এরিয়া, দুইটাই তো থাকে, দ্য টু সারফেস বিকাম অ্যাডহারেন্ট। যখন এটা অ্যাডহারেন্ট হয়ে যাবে, there will be friction pain. The surface is rough and there is a friction, patient will get pain. This is called adhesive capsulitis. Adhesiveness of the capsule will increase. So the most common site is shoulder joint. এই যে শোল্ডার জয়েন্টে যখন অ্যাডহেসিভনেস হবে, সেক্ষেত্রে যেটা হচ্ছে পেশেন্ট তিনটা ফেজ থাকবে। শুরুর দিকে প্রচণ্ড ব্যথা নিয়ে আসতে পারে, যেটা পেইনফুল স্টেজ। তখন সে কী করবে? গ্র্যাজুয়ালি এটাকে গ্র্যাজুয়ালি সাবসাইড হতে পারে, পেইনও থাকবে, আস্তে আস্তে জয়েন্ট স্টিফ হওয়া শুরু করবে। এবং ফাইনালি যেটা হয় স্টিফনেস ফেজ, সেক্ষেত্রে কিন্তু ব্যথা চলে যেতে পারে, টোটালি ব্যথা নাই, কিন্তু তার কিন্তু কী হবে? স্টিফনেস ডেভেলপ। সে কিন্তু জয়েন্টটাকে মোবিলাইজ করতে পারে, সে বলবে চুল আঁচড়াতে পারি না, গেঞ্জি খুলতে পারি না, শার্ট খুলতে পারি না, হ্যাঁ, এই জিনিসগুলোর সময় সে তার লিমিটেশন অফ দ্য মুভমেন্ট অফ দি শোল্ডার জয়েন্ট। মোস্ট এফেক্টেড মুভমেন্ট ইজ এক্সটার্নাল রোটেশন, ওকে, ঠিক আছে। পেশেন্টের কী হবে? এই পেশেন্টের কিন্তু এক্সটার্নাল রোটেশন কিন্তু এফেক্টেড হবে। এক্সটার্নাল রোটেশন পেশেন্ট উইল গেট পেইন। আরেকটা হচ্ছে যেহেতু টু সারফেস বিকাম অ্যাডহারেন্ট, 40-এর পরে এটা বেশি হয়, ডায়াবেটিক পেশেন্ট যাদের থাকে এটা বেশি হয়, টু সারফেস বিকাম অ্যাডহারেন্ট। শুরুর দিকে আপনি পেইন কিলার দিয়ে ট্রিটমেন্ট করবেন, বাট দ্য মেইন ট্রিটমেন্ট ইজ মোবিলাইজেশন। কিছু এখানে ব্যায়াম কাজ করে, যেমন কডম্যানস, পেন্ডুলামের মতো, তারপর হচ্ছে ওয়াল ক্লাইম্বিং, ছোট ছোট নামগুলো একটু জাস্ট কানে রাখতে পারেন এজ আ ডক্টর। আর খুব বেশি ব্যথা পেইনফুল স্টেজে যখন হয়, সেটা তখন আমরা কি অনেক সময় ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দিই, বাট রিপিটেড খুব ঘন ঘন কাছাকাছি সময়ের মধ্যে 3টা স্টেরয়েড দেয়, ইট ইজ নট লজিক্যাল। বছরে 3বার কোনো একটা জয়েন্টে স্টেরয়েড ইনজেকশন দেওয়া যেতে পারে, এটা এভিডেন্স বেসড। আরেকটা জিনিস হচ্ছে ওইটা দেওয়ার পরও স্টেরয়েড কিন্তু ইজ নট দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট অফ দি শোল্ডার জয়েন্ট, মানে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস।
দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট ইজ মোবিলাইজেশন অ্যান্ড মোবিলাইজেশন। যদি না করে পেশেন্ট সেক্ষেত্রে কী হয়, এটা কিন্তু সেলফ লিমিটিং, 2 বছর মধ্যে সাধারণত ভালো হয়ে যেতে পারে, নিজে থেকে ভালো হয়ে যায়। দ্য প্রবলেম ইজ এই পেইনফুল পিরিয়ডে পেশেন্ট যখন কী করবে, সে হাতটাকে ইমোবাইল রাখবে, আনইউজড রাখবে, তখন ডিসইউজ অ্যাট্রফি থাকবে অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য লাইফ কিন্তু তাকে এটা কী করতে হতে পারে, সেক্ষেত্রে তার কিন্তু একটা রেসিডুয়াল উইকনেস কিন্তু এই হাতে রেখে যেতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট ফ্রোজেন শোল্ডার ইন শর্ট। ওকে, শেষ।